আকাশের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। অবিকল দেশের মতো মেঘ করেছে, চারদিক অন্ধকার করে একটু পরেই যেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল, আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নস্টালজিক মেঘ। অ্যান্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগোচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়ালো, সরু গলায় বলল, এখনও বাড়ি যাওনি? প্রচণ্ড থান্ডারস্টর্ম হবে, ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে। কফি খেয়েই রওনা হব। লিফট চাও? লিফট দিতে পারি। না, লিফট চাই না। এ অঞ্চলে ঝড় বৃষ্টি বড় একটা হয় না, সেজন্যই সম্ভবত লোকজনদের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইকেন্ডে এরকম থাকে না কখনো। মেয়েরা সেজে গুজে বসে থাকে, ছেলেরা আসে ডেটার কথা পাকাপাকি করতে। আনিস কফির পেয়ালা নিয়ে বাঁ দিকে এগিয়ে গেল। কফি হাউসের শেষ মাথায় 4-5টি ছোট ছোট ঘর আছে। 3 নম্বর ঘরটি আনিসের খুব প্রিয়। দারুণ ভিড়ের সময় সেটি ফাঁকা থাকে। আজ পুরো কফি হাউস ফাঁকা, কিন্তু সেখানে একজন বুড়ি বসে আছে। আমি কি এখানে বসতে পারি? বুড়ি সম্ভবত ঘুমোচ্ছিল। আনিসের কথায় নড়েচড়ে বসল। নিশ্চয়ই নিশ্চয়ই। বসার পরে আনিসের মনে হলো কাজটি ভালো হয়নি। আমেরিকান বুড়িগুলো কথা না বলে থাকতে পারে না, ভেজর ভেজর করে 10 মিনিটের মধ্যে মাথা ধরিয়ে দেয়। তুমি ইন্ডিয়ান নিশ্চয়ই? না, আমি ইন্ডিয়ান নই। মালয়েশিয়ান? না, আমি বাংলাদেশি। সেটি কোথায়? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি একটি ছোট দেশ। কত ছোট? বেশ ছোট, নর্থ ডাকোটার অর্ধেক হবে। শুনেছি সিভিয়ার থান্ডারস্টর্ম হবে, স্পেশাল বুলেটিন দিচ্ছে দুপুর থেকে। হ্যাঁ শুনেছি, খুবই খারাপ ওয়েদার। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্র? না, আমি এখানকার একজন টিচার। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি। আনিস বড়ই বিরক্তি বোধ করতে লাগলো। বুড়িগুলির কৌতূহল সীমাহীন, এরা মানুষদের বড্ড বিরক্ত করতে পারে। বুড়িটি তার ব্যাগ থেকে সিগারেট বের করলো, লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, তুমি কি এমিলি জোহানের নাম শুনেছ? না, কে সে? এখানকার একজন বড় কবি, গত বছর রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। না, আমি তার নাম শুনিনি। লিটারেচারে আমার তেমন উৎসাহ নেই। আমি এমিলি জেহান, তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আনিস হকচকিয়ে গেল। বুড়ি থেমে থেমে বলল, সমস্ত কফি হাউস ফাঁকা, আর তুমি বেছে বেছে আমার এখানে বসতে এসেছো দেখে ভাবলাম হয়তো আমাকে চেনো, গল্প করতে চাও। বুড়িদের সঙ্গে ইচ্ছে করে কে আর বসতে চায় বলো? আনিস ঠিক কী বলবে ভেবে পেল না। কিছু একটা বলা উচিত। তুমি কিন্তু তোমার নাম বলনি এখনো। আমার নাম আনিস সাবেদ। তোমার মতো বড় কবির সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। মোটেই বড় কবি নই। রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড হচ্ছে একটা সস্তা ধরনের পুরস্কার। এখন পর্যন্ত কোনো বড় কবি রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পায়নি। আমি যখন পেলাম তখন এত মন খারাপ হলো যে বলার নয়। বুঝতে পারলাম যে আমি একজন সস্তা ধরনের কবি, থার্ড রেট। বুড়ি উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, তোমার সঙ্গে কি আমার আবার দেখা হবে? আনিসের উত্তর দেওয়ার আগেই সে থেমে থেমে বলল, ওয়ান ফ্লিউ টু দ্য ইস্ট, ওয়ান ফ্লিউ টু দ্য ওয়েস্ট, অ্যান্ড ওয়ান ফ্লিউ ওভার দ্য কাকুস নেস্ট। আনিস অনেকক্ষণ বসে রইল একা একা। এখান থেকে বাইরের আকাশ দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির ফোঁটা পড়ছে তা চোখে পড়ে। কত তফাৎ! ঝমঝম শব্দ নেই, গাছের পাতার সনসনানি নেই, ব্যাঙ ডাকছে না। বোঝার কোনোই উপায় নেই যে বাইরে আকাশ অন্ধকার করে ঝড়ো হাওয়া বইছে। অ্যাটেনশন প্লিজ, কফি হাউস 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ। কফি হাউস থেকে বেরিয়ে মনে হলো বড্ড বোকামি হয়েছে। অনেক আগেই বাড়ি ফেরা উচিত ছিল। ভালো ঝড় হচ্ছে, লোকজন কোথাও নেই, পার্কিং লট ধু ধু করছে। আনিস মেমোরিয়াল লাউঞ্জে চলে গেল। মেমোরিয়াল লাউঞ্জে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে, একটা প্রকাণ্ড ভিক্টোরিয়ান পিয়ানো আছে, হট চকলেট এবং পেপসির 2টি ভেন্ডিং মেশিন আছে। অবস্থা তেমন খারাপ হলে সেখানের সোফায় আরাম করে রাত কাটানো যাবে। লাউঞ্জের শেষ প্রান্তে একটি ছেলে এবং খুবই অল্প বয়সী একটি মেয়ে জড়াজড়ি করে বসেছিল। ছেলেটি এক হাত দিয়ে মেয়েটির জামার হুক খোলবার চেষ্টা করছে। মেয়েটি বাধা দেবার একটি ভঙ্গি করছে এবং খিলখিল করে হাসছে। আনিস না দেখার ভান করে ভেন্ডিং মেশিনের দিকে এগোল। এই সময় চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে এরকম হয় না কখনো। হাজারো দুর্যোগও এদের ইলেকট্রিসিটি ঠিকই থাকে। মনে হচ্ছে মেয়েটি উঠে আসছে সোফা থেকে। তোমার কাছে কি সিগারেট আছে? আছে। আমি কি তোমার একটা সিগারেট ধার নিতে পারি? আনিস সিগারেট বের করলো। মেয়েটি ফস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। বাদামি রঙের ঢেউ খেলানো চুল মেয়েটির, টানা টানা চোখ,
লাইটারের আলোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আনিসের মনে হলো মেয়েটির মুখ যেন এইমাত্র কেউ তুলি দিয়ে এঁকেছে। সিগারেটের জন্য ধন্যবাদ। ছেলে মেয়ে দুটি পিয়ানোর আড়ালে চলে গেল। মেয়েটি অনবরত হাসছে খিলখিল করে। হাসির ধরন কেমন অসংলগ্ন, নিশ্চয়ই প্রচুর বিয়ার খেয়েছে। আনিস লম্বা হয়ে সোফায় শুয়ে পড়ল। ইলেকট্রিসিটি এখনও আসছে না। ট্রান্সমিশন লাইন কোথাও পুড়ে টুরে গেছে বোধহয়। মেয়েটির চাপা গলার স্বর শোনা যাচ্ছে, কি অসভ্যতা করছো, হাত ছড়াও প্লিজ। আবার খিলখিল হাসি। তারপর দীর্ঘ সময় আর কিছুই শোনা গেল না। বাইরের ঝড়ের বেগ বাড়ছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আনিস শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঝড় থেমে গিয়েছে, ইলেকট্রিসিটিও এসেছে। মেমোরিয়াল ইউনিয়ন আলোয় ঝলমল করছে। ছেলেটি আর নেই, মেয়েটি টেবিলে পা তুলে বসে আছে একা একা। তোমার কাছ থেকে কি আমি আরেকটি সিগারেট নিতে পারি? আনিস একটি সিগারেট দিল। মেয়েটি সিগারেট ধরিয়ে ক্লান্ত স্বরে বলল, তোমার সঙ্গে গাড়ি আছে? না। কেন বলো তো? গাড়ি থাকলে তোমাকে একটা লিফটের জন্য অনুরোধ করতাম। সরি, গাড়ি নেই আমার। তুমি থাকো কোথায়? 12 অ্যাভিনিউ। তোমার সঙ্গে আমি 12 অ্যাভিনিউ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারি, কি বলো? তা পারো। আমার বড্ড মাথা ধরেছে। মেয়েটি বা হাতে তার কপাল টিপে ধরল। আনিস বলল, তোমার ছেলে বন্ধুটি কোথায়? ও আমার বন্ধু হবে কেন? কোথায় গেছে কে জানে। ওর সঙ্গে বকবক করেই তো আমার মাথা ধরেছে। বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। রাস্তায় নেমেই মেয়েটি খুব সহজ ভঙ্গিতে আনিসের হাত ধরল। তোমার অ্যাপার্টমেন্টে কি টাইনানল আছে? আছে। মনে হয় আমার জ্বর আসছে, দুটি টাইনানল এবং গরম কফি খেতে পারলে হতো। আনিস কথা বলল না। মেয়েটির সত্যি সত্যি জ্বর আসছে, হাত বেশ গরম। আমি কি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে 1 কাপ গরম কফি খেতে পারি? রাত বেশি হয়নি তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, খেতে পারো। আমাকে আরেকটা সিগারেট দাও। মাথা ধরা তাতে আরও বাড়বে। আমি তাতে কেয়ার করি না, আমি কোনো কিছুতেই কেয়ার করি না। তা ভালো, ভালো হোক মন্দ হোক আমি কেয়ার করি না। বাসার সামনে এসে মেয়েটি থমকে দাঁড়ালো। অবাক হয়ে বলল, এত বড় বাড়ি, এটা তোমার? ভাড়া দিয়ে থাকি, নিজের নয়। আমি ভেবেছিলাম তুমি স্টুডেন্ট। আমি স্টুডেন্ট নই। আনিস টাইনানল নিয়ে এলো, পানির বোতল আনলো। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, আমার জ্বর আসছে, তোমার কাছে থার্মোমিটার আছে? না, থার্মোমিটার নেই। তোমার গাড়ি থাকলে ভালো হতো, আমাকে পৌঁছে দিতে পারতে। আমি আমার এক বন্ধুকে টেলিফোন করছি, সে তোমাকে পৌঁছে দেবে। আমি কি তোমার এখানে 1 রাত থাকতে পারি? ঘরে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না আমার। কি থাকতে পারি? তা পারো। আমাকে শোবার ঘর দেখিয়ে দাও, আমার বড্ড খারাপ লাগছে। শোবার এই ঘরটি চমৎকার করে সাজানো। মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অনেকক্ষণ। তারপর খানিক ইতস্তত করে বলল, তুমিও কি শুবে আমার সঙ্গে? না। আরও শোবার ঘর আছে? হ্যাঁ। মেয়েটি পায়ের জুতা খুলল। মাথায় স্কার্ফ বাঁধা ছিল, স্কার্ফ খুলে মুখ মুছল। তারপর খুব সহজভাবে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্য তোমার ইচ্ছা হলে আমার সঙ্গে শুতে পারো, আমি কিছু কেয়ার করি না। নাম কি তোমার? মালিশা। শুভরাত্রি মালিশা। মালিশা কোনো জবাব দিল না। আনিস ভ্রু কুঞ্চিত করে ভাবল, কাজটা বোধহয় ঠিক হলো না। এইসব হোবো শ্রেণীর মেয়েদের ঘরে থাকতে দিতে নেই। হয়তো একটা প্রস্টিটিউট, শহরের নষ্ট মেয়েদের একজন, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা হয় না। মন খারাপ হয় শুধু। টিভিতে জনি কার্সন শো হচ্ছে। প্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কিভাবে হাসে তাই দেখাচ্ছে। আহামরি কোনো অভিনয় নয়, এতেই স্টুডিওর একজন হেসে গড়াগড়ি দিচ্ছে। চ্যানেল 4-এর লেট নাইট মুভি শুরু হলো, অর্থাৎ রাত বেশি হয়নি, 1টা এখনও বাজেনি। আনিস কফি বানালো। ঘুমোতে যাওয়ার আগে কফি খাবারই একটি বিশ্রী অভ্যাস তার আমেরিকায় এসে হয়েছে। মালিশা কি কফি খাবে? সম্ভবত না। মেয়েটিকে থাকতে দেওয়া ভুল হয়েছে। ড্রাগস খেয়ে এসেছে কিনা কে বলবে। হয়তো রাত দুপুরে চেঁচামেচি শুরু করবে। আনিস ঘুমোতে গেল অনেক রাতে। বাতি নেভাবার ঠিক আগের মুহূর্তে মনে হলো, আজ সন্ধ্যায় যে মহিলা কবির সঙ্গে দেখা হয়েছিল তার নাম মনে পড়ছে না। চমৎকার একটি নাম, খুব সম্ভবত এম দিয়ে শুরু হয়েছে। নামটি মনে না আসা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে না। ছটফট করতে হবে বিছানায়। পুরনো সেই রোগ আবার দেখা দিচ্ছে। স্নায়ু উত্তেজিত হয়ে উঠছে। ঘাড়ের পাশে রগ দুটি ফুলে উঠেছে। কাউকে জিজ্ঞেস করলে হয় না? শফিক তো অনেকদিন ধরে আছে এখানে।
এত রাত্রে টেলিফোন করাটা কি ঠিক হবে? হ্যালো শফিক, জেগেছিলে? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা শোনো, তুমি কি এখানকার কোনো মহিলা কবিকে চেনো, বেশ বয়স ভদ্র মহিলার? কী ব্যাপার আনিস ভাই? কোনো ব্যাপার নেই, এমনি জিজ্ঞেস করছি। ভদ্রমহিলার নাম এম দিয়ে শুরু। আমি ঠিক বুঝতে পারছি না, কি জন্য? আনিস লাইন কেটে দিল। শফিক এখন নির্ঘাত আবার টেলিফোন করবে, কাজেই এখন প্লাগ থেকে টেলিফোন খুলে রাখা উচিত। আনিসের সারা রাত ঘুম হলো না, ঘুম এলো ভোরবেলা। ফার্গো খুবই ছোট শহর। আমেরিকানরা একে সিটি বলে না, বলে টাউন। সাধারণ একটি সিটিতে যা যা থাকে এখানে তা সবই অবশ্য আছে। আকাশ ছোঁয়া দালানি শুধু নেই, 2টি নাইট ক্লাব আছে, মেয়েরা সেখানে নগ্ন হয়ে নাচে। একটা বড় ক্যাসিনো আছে, সেখানে সপ্তাহে 6 দিন দিনরাত 24 ঘন্টা ব্ল্যাক জ্যাক খেলা হয়। অত্যাধুনিক শপিং মল আছে বেশ কয়েকটি। তবু ফার্গো সিটি নয়, টাউন। নিউ ইয়র্ক বা শিকাগো থেকে যেসব বাঙালি এখানে আসে তারা চোখ কপালে তুলে বলে, আরে এ তো আমাদের কুমিল্লা শহর, ভিড় নেই, হইচই নেই, বাহ চমৎকার। কিন্তু বেশি দিন কেউ থাকে না। এখানে শীতের সময় প্রচণ্ড শীত পড়ে, কানাডা থেকে উড়ে আসা ঠান্ডা হাওয়া। থার্মোমিটারের পারদ ক্রমশ নিচে নামতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রা 0-30 ডিগ্রির নিচ থেকে থমকে দাঁড়ায়। অসহনীয়, অকল্পনীয় ঠান্ডা। একটা শীত কোনো মতে কাটাবার পরই ফার্গোর মোহ কেটে যায়। ঘরের মধ্যে 6 মাস বন্দী হয়ে থাকতে পারে কেউ? বাঙালিরা মুখ কুচকে বলা বলি করে, এখানে মানুষ থাকতে পারে, এখানে বাস করতে পারে পোলার বিয়ার আর শিল মাছ। তবু অনেকেই আসে, ঘরবাড়ি কিনেই স্থায়ী হয়ে যায় কেউ কেউ। যেমনই স্থায়ী হয়েছেন আমিন সাহেব। শহরে বাড়ি করেছেন, মিনেসোটায় পেলিকেন লেকের ধারে সামার হাউস কিনেছেন। 20 বছর আগে যে দেশ ছেড়ে এসেছিলেন আজ আর তার জন্য মন কাঁদে না। অথচ শুরুতে কি দিন গিয়েছে। ইউনিভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরতেন। ঘরে রাহেলা একা, কিছুই করবার নেই। কতক্ষণ আর টিভির সামনে বসে থাকা যায়? একা একা দোকানে ঘুরতে কার ভালো লাগে? আমিন সাহেব সান্ত্বনা দিতেন, আর একটা মাত্র বছর, পিএইচডি করব না, এমএস করে ফিরে যাব, আর মাত্র কয়েকটা দিন কষ্ট করো। পরিবর্তন হলো খুব ধীরে। আমিন সাহেব একদিন অবাক হয়ে লক্ষ্য করলেন রাহেলা চমৎকার ইংরেজি শিখেছে। বাহ, তুমি তো চমৎকার ইংরেজি বলো, কোত্থেকে শিখেছ? একেবারে আমেরিকান অ্যাকসেন্ট, কিভাবে শিখলে? টিভিতে দেখে দেখে শিখেছি, কি আর করব বলো। 2 বছরের মাথায় চাকরি হলো রাহেলার। আহামরি কিছু না, রিসার্চ ল্যাবে সূর্যমুখী ফুলের চারা বাছা। সেই বছর গাড়ি কিনলেন আমিন সাহেব, 1971 মডেল ডস পোলার, প্রকাণ্ড গাড়ি। নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গেলেন ডেডিলস লেকে। রাহেলার মনে হলো সে বোধহয় আগের মতো অসুখী নয়। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে যাওয়া হয়ে উঠল না, বেড়াতে যাবার জন্যও না। একটা না একটা ঝামেলা থাকেই। পিএইচডির বছর দেশে যাবে না, নতুন চাকরি দেশে যাওয়া যাবে না, ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত বের হওয়া ঠিক হবে না। নতুন বাড়ি কেনা হয়েছে, এখন বাড়ি ঠিকঠাক করতে হবে, দেশে যাওয়া পিছাতে হবে। প্রথমে বাচ্চা হবে, এই সময়টা তো আমেরিকাতেই থাকতে হবে। তারা প্রথমবারের মতো যখন দেশে গেল তখন রুনকির বয়স 4 বছর। প্রায় 1 যুগ পর দেশে ফেরা, কি দারুণ উত্তেজনা গিয়েছে। কিন্তু দেশে ফিরে কিছুই ভালো লাগলো না। নোংরা ঘরবাড়ি, দেয়ালগুলি ময়লা, রাতের বেলা কেমন অন্ধকার অন্ধকার লাগে চারদিক। মানুষজন কেমন যেন বদলে গেছে, কেউ যেন ঠিক সহজ হতে পারে না। বড় খালা, যিনি সারা জীবন তুই তুই করে কথা বলতেন, তিনি পর্যন্ত তুমি বলা শুরু করলেন। 1 মাস পরে রুনকি পড়ে গেল অসুখে, যা খায় কিছুই হজম করতে পারে না। রাহেলা আমেরিকা ফিরে এসে হাঁপ ছাড়ল। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, 20 বছর অনেক লম্বা সময়। রাহেলার বাবা মা মারা গেলেন। আমিন সাহেবের বাবা মা তো আগেই ছিলেন না। কোনো পিছুটান রইল না। রাহেলার সবচেয়ে ছোট বোনটির বিয়ে হয়ে গেল। কোথায় আছে সে কিছুই জানা নেই। জানবার জন্য সেরকম উৎসাহও এখনো হয় না, সব কিছু যেন হারিয়ে গেছে। আজকাল আয়নায় মুখ দেখলে রাহেলার তীক্ষ্ণ ব্যথা বোধ হয়। মুখের চামড়া স্লথ হয়ে এসেছে, কানের দুপাশের সাদা চুল সাপের মতো কিলবিল করে। এখন তার অন্য এক ধরনের আলস্য বোধ হয়। সকালবেলা চেয়ার পেতে বারান্দায় একা একা বসে থাকেন। আমিন সাহেব তাকে বিরক্ত করেন না, কেমন একটা দূরত্ব এসে গেছে তাদের মধ্যে। মাঝে মাঝে রুনকি আসে ঝড়ের মতো। আবার তুমি চেয়ার নিয়ে বসেছ, শিকড় গজিয়ে শেষে তুমি একটা গাছ হয়ে যাবে মা। আয় তুইও বস। হ্যাঁ, আমার যেন কোনো কাজ নেই। রুনকি দেখতে তার মতো হয়নি, তবু চমৎকার হয়েছে। গায়ের রং চাপা, কিন্তু কি কালো শান্ত চোখ, তাকালেই কেমন যেন মন খারাপ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে রুনকি যখন চুল ব্রাশ করে তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। এমন করে তাকাও কেন মা? কেমন করে তাকাই? কেমন যেন পুরুষ পুরুষ চোখে তাকাও।
তিনি তার নিজের মেয়েকে একটুও বুঝতে পারেন না। মাঝে মাঝে অনেক কায়দা করে জিজ্ঞাসা করেন, তুই কীরকম ছেলে বিয়ে করতে চাস? বিয়ের কথা আমি মোটেই ভাবছি না। বছরের পর বছর একটা ছেলের সঙ্গে থাকা বড্ড আগলি। এসব আবার কী ধরনের কথা? সত্যি কথাই বলছি তোমাকে, যেসব ছেলে আমার সঙ্গে ডেট করে তুমি কি ভাবছো আমি ওদের কাউকে বিয়ে করবার কথা ভাবি? হলি কাউ। তাছাড়া ওরাও বিয়ে করতে চায় না, ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে শুতে চায়। তুই নিশ্চয়ই ওদের ঘরে যাস না? মা, যাই কি না যাই সেসব আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই না। আমার বয়স 19 হয়েছে, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। রাহেলা চান একটি হৃদয়বান এবং বুদ্ধিমান বাঙালি ছেলেকে বিয়ে করবে রুনকি। জীবনে যে সমস্ত সুখ ও আনন্দের কথা তিনি সারা জীবন কল্পনা করেছেন তার মেশে সব ভোগ করবে। কিন্তু এই দূর দেশে তেমন ছেলে পাওয়া যাবে কোথায়? রাহেলা লং ডিস্টেন্স পরিচিত সবাইকে একটি ছেলের কথা বলেন। খোঁজ যে আসে না তাও নয়, প্রথমেই জানতে চায় মেয়ের কি ইমিগ্রেশন আছে, বিয়ে করলে এখানে থেকে যাওয়ার ব্যাপারে কোনো সাহায্য হবে কি। মেয়ের ছবি দেখতে চায় না, মেয়েটিকে দেখতে চায় না, গ্রিন কার্ড দেখতে চায়। আমিন সাহেব নিজের ঘরে বসে কী যেন লিখছিলেন। একতলার সর্বপশ্চিম কোণার ছোট ঘরটি তার নিজস্ব ঘর। ঘরটিতে আসবাব বলতে ছোট একটা লেখার টেবিল, একটা ইজি চেয়ার, বুকশেলফে কয়েকটি রেফারেন্স বই, ন্যাশনাল জিওগ্রাফির কিছু পুরনো সংখ্যা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি ছাড়া অন্য কোনো বই নেই। আমিন সাহেব মাঝে মাঝে দরজা বন্ধ করে এই ঘরে বসে কী যেন লেখেন। রাহেলার কৌতূহল হলেও কখনো কিছু জিজ্ঞেস করেননি। আমিন সাহেবের কোনো বিষয়ে কৌতূহল প্রকাশ করতে আজ আর তার ভালো লাগে না। রাহেলা দরজায় দুবার টোকা দিয়ে মৃদু গলায় বললেন, আসবো? জবাব পাবার আগেই তিনি পর্দা সরিয়ে আমিন সাহেবের ঘরে ঢুকলেন। আমিন সাহেব তার লেখাটি আড়াল করবার চেষ্টা করলেন। রাহেলা ভান করলেন যেন তিনি এসব কিছুই লক্ষ্য করছেন না। আমি আজ সন্ধ্যায় কয়েকজনকে খেতে বলেছি, তুমি টিজি থেকে শুটকি মাছ এনে দেবে। শুটকি মাছ পাওয়া যায়? মাঝে মাঝে চায়। আচ্ছা। রাহেলার মনে হল আমিন সাহেব অস্বস্তি বোধ করছেন, যেন তিনি চান না রাহেলা এখানে থাকে। কিন্তু এরকম মনে করার কারণ কি? কি লিখছ? তেমন কিছু নয়। রাহেলা খানিকক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে তেতলায় চলে গেলেন। দোতলার একেবারে শেষ কামরাটি রুনকির। সে দরজা বন্ধ করে গান শুনছে। রুনকি, দরজা খুলতো মা। রুনকি দরজা খুলে দিল। চোখ ভেজা, মনে হলো সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে? কিছু না মা, নেল ডায়মন্ডের গান শুনছিলাম। ওর গান শুনলে খুব লোনলি ফিলিং হয়। আমি কয়েকটি ছেলেকে খেতে বলেছি, তুমি সন্ধ্যাবেলা যেও না কোথাও। ঠিক আছে, তোমার নীল শাড়িটা পরবে। বেশ, বিশেষ কাউকে আসতে বলছো? আনিস নামের একটি ছেলের আসার কথা, এনডিএসি এর টিচার, খুব ভালো ছেলে। কি করে বুঝলে খুব ভালো ছেলে? শফিক বলেছে। নিশ্চয়ই আনম্যারিড, এবং নিশ্চয়ই তুমি চাও আমি খুব ভদ্র নম্রভাবে তার সঙ্গে কথা বলি। চাওয়াটা কি খুব অন্যায়? না, অন্যায় হবে কেন? তবে মাস্টারদের আমি দু চোখে দেখতে পারি না। তোমার চিন্তার কিছু নেই, আমি খুব ভদ্র ও নম্রভাবেই থাকবো, একটিও ফাজলামি করব না। আনিসের ঘুম ভাঙল 11টায়। সে কয়েক মুহূর্ত নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না, সত্যি সত্যি 11টা বাজে। আজ শুক্রবার 9:30 একটা ক্লাস ছিল, 306 নম্বর কোর্স, পলিমার রিওলজি। এখন অবশ্য করার কিছু নেই, মিস ক্যাথরিনকে টেলিফোন করে দিতে হবে। ক্লাস মিস করা তেমন কোনো ব্যাপার নয়, সময় করে নিয়ে নিলেই হবে। কিন্তু ঘুমের জন্য ক্লাসে না যেতে পারাটা লজ্জার ব্যাপার। আনিস টেলিফোন হুক লাগানো মাত্রই টেলিফোন বেজে উঠল। হ্যালো আনিস ভাই, আমি শফিক। বুঝতে পারছি, কাল রাত থেকে এই নিয়ে 6বার টেলিফোন করেছি। আপনি কি টেলিফোন ডিসকানেক্ট করে রেখেছিলেন? হ্যাঁ। আমি ভাবলাম কি ব্যাপার, এইদিকে আপনার মহিলা কবির নাম পেয়েছি, নাম হচ্ছে মেরি স্টুয়ার্ট। মেরি স্টুয়ার্ট নয়, ভদ্রমহিলার নাম এমিলি জোহান। রাত্রে মনে করতে পারছিলাম না, এখন মনে হয়েছে। আনিস ভাই, আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। আমিন সাহেবের বাসা যাবার কথা মনে আছে তো? আজকে তো নয়, কাল। হ্যাঁ কাল। শুনুন আনিস ভাই, আমি আসছি এখন, এই 10 মিনিটের মধ্যে, সিরিয়াস কথা আছে। আনিস টেলিফোন রেখে চায়ের পানি বসিয়ে দিল। পানি গরম হতে হতে হাত মুখ ধুয়ে আসা যাবে। হাত মুখ ধুতে গিয়ে মনে পড়ল আরেকটি প্রাণী আছে। আশ্চর্য, এত বড় একটা ব্যাপার এতক্ষণ মনে পড়ল না কেন? কিন্তু মালিশা ছিল না। ঘরের বিছানা সুন্দর করে পাতা, বিছানার উপর এক টুকরো সাদা কাগজ পড়ে আছে। আনিস দেখল সেখানে পেন্সিলে লেখা, তুমি ঘুমোচ্ছ দেখে জাগালাম না, অনেক ধন্যবাদ। আনিসের কেন যেন একটু মন খারাপ লাগলো, অথচ মন খারাপ হবার কোনো কারণ নেই। আজকের দিনটি খুবই খারাপ যাচ্ছে। মাঝে মাঝে এরকম খারাপ দিন আসে, কোনো কিছুই ঠিকমতো হয় না।
শফিকের 10 মিনিটের মধ্যে আসার কথা, সে 2 ঘন্টার মধ্যেও এলো না। মিস ক্যাথরিনকেও টেলিফোন করে পাওয়া গেল না। ইউনিভার্সিটিতে এখন গিয়ে হাজির হওয়ার কোনো মানে হয় না। আনিসের মনে হলো তার জ্বর আসছে। কি ভয়ঙ্কর খারাপ দিন। টিভির নিউজ চ্যানেলে পর্যন্ত একটিও ভালো খবর নেই। ক্যান্টাকিতে 2টি শিশুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সল্ট টু ট্রিটির আলোচনা ভেস্তে গেছে। বেলজিয়ামের লিয়েগো শহরে একটি ট্রেন নদীতে পড়ে 150 লোকের সলিল সমাধি হয়েছে। বাগানে চেয়ার সাজানো হয়েছে। রুনকির মনে হলো তার মা কিছুটা বাড়াবাড়ি করছে। 2 বার টেবিল ক্লথ পাল্টানো হয়েছে। ফুলদানিতে ফুল সাজানো হয়েছে। স্টেরিও সিস্টেমকে টেনে আনা হয়েছে বাইরে। মা, তুমি বড্ড হুলুস্থুল করছো। বাইরে চেয়ার পেতে বসলে বুঝি হুলুস্থুল হয়? তা হয় না, কিন্তু ফুলদানি রাখলে হুলুস্থুল হয়। তুমি $6 খরচ করে ফুল আনিয়েছ মা। বেশ তো, তোমার অপছন্দ হলে ফুলদানি তুলে নাও। রুনকি অপ্রস্তুত হলো। তার মা রেগে গেছেন। সে তার মাকে ঠিক বুঝতে পারে না। অত্যন্ত ছোট কারণে তিনি অসম্ভব রেগে যেতে পারেন। রুনকি হাসি মুখে বলল, মা, তুমি যদি চাও তাহলে আমি নীল শাড়িটা পরব। আমার আবার চাওয়া চাই কি রুনকি? আমি কখনো কারো কাছে কিছুই চাইনি। রুনকি মুখ কালো করে তার ঘরে চলে গেল। এমন একটি চমৎকার দিন কেমন করেই না নষ্ট হয়ে যাচ্ছে। রুনকি তার ঘরের দরজা বন্ধ করে দিল। এই ঘরে নিজের মনে কাঁদা যায়, উঁচু ভলিউমে গান বাজানো যায়। এটি তার নিজের গোপন পৃথিবী। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। নিশ্চয়ই বাবা। এমন শালীন ভঙ্গিতে বাবা ছাড়া আর কেউ দরজায় নক করতে পারেন না। রুনকি নরম গলায় বলল, কি চাও বাবা? দরজা খোল বেটি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? খুলেই দেখ। রুনকি বেরিয়ে এলো। তার 2 চোখ ভেজা, চুল এলোমেলো। তোমার জন্য একটি গিফট প্যাকেট এসেছে ইটালি থেকে। ইটালিতে কে আছে তোমার মা? টম, সামার কাটাতে গিয়েছে। রুনকি প্যাকেট খুলে স্তম্ভিত হয়ে গেল। প্লাস্টার অফ প্যারিসের তৈরি অপূর্ব একটি নারী মূর্তি। নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলার কোনো ভাস্কর্যের ইমিটেশন। রুনকি গাঢ় স্বরে বলল, কি সুন্দর। খুবই সুন্দর। মাকে দেখিয়ে আনি। রুনকি ছুটে বেরিয়ে গেল। রাহেলা রান্নাঘরে। রান্নাবান্নার কাজ অনেক আগেই শেষ হয়েছে। খাবার দাবার গরম রাখার জন্য শুধু ওভেনে দিয়ে রাখা। অনেক রকম আয়োজন হয়েছে, তবু রাহেলার মনে হচ্ছে আয়োজন পূর্ণাঙ্গ হয়নি। কাঁচামরিচ নেই ঘরে। হর্নবাকার্সে কাঁচামরিচ পাওয়া যায়নি। তিনি বা আমিন সাহেব কি অবশ্য ঝাল খান না, তবে প্রবাসী বাঙালিরা খাবার টেবিলে কাঁচামরিচ দেখতে ভালোবাসে। মা দেখো, টম কি পাঠিয়েছে। কোন টম? ওই পাগলা টম? রুনকি বেশ বিরক্ত হলো। টম আবার কজন আছে যে পাগলা টম বলতে হবে? রুনকি বলল, মূর্তিটি আমি বাগানে সাজিয়ে রাখি মা, তোমার অতিথিরা দেখলে অবাক হবে। না রুনকি, এটা তোমার ঘরেই থাক। মূর্তিটি অশালীন। রুনকি স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ঝড়ের বেগে দোতলায় উঠে গেল। অতিথিদের মধ্যে প্রথম এলেন নিশানাথ রায়, গ্র্যান্ড ফোকাস ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর। ভদ্রলোকের বয়স 55, কিন্তু দেখায় 70-এর মতো। লম্বা দাড়ি পাকানো চেহারা। যে কোনো নিমন্ত্রণে সবার আগে এসে উপস্থিত হন এবং নির্বিলি একটি কোণ বেছে চোখ বন্ধ করে বসে থাকেন কিংবা ঘুমান। আমেরিকান ইউনিভার্সিটিতেও ক্লাস নিতে গিয়ে একই কাণ্ড। তবু তিনি টিকে আছেন, কারণ টপলজিতে একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ হিসেবে তাকে এখনও ধরা হয়। অনেকের ধারণা গ্র্যান্ড ফোকাস ইউনিভার্সিটির নাম লোকজন জানে কারণ প্রফেসর নিশানাথ এখানে মাস্টারি করেন। নিশানাথ বাবু তার স্বভাব মতোই 5টার দিকে এসে পড়লেন এবং লজ্জিত স্বরে বললেন, দেরি করে ফেললাম নাকি? আমিন সাহেব মুখ হাসি মুখে বললেন, না না, দেরি হয়নি। চা দেব না লিকার? নিশানাথবাবু বিড়বিড় করে কি যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। নিশানাথবাবু, মার্টিনি এনেছি। কি যেন বলে? আমি অবশ্য চা চেয়েছিলাম। চা নিয়ে আসতে পারি, পানি গরম আছে। সে উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। রাত 8টা বেজে গেল। অন্য 2জন নিমন্ত্রণীদের কোনো খোঁজ নেই। শফিকের ঘরে টেলিফোন করা হলো কয়েকবার, কেউ ধরল না। রুনকি বলল, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে মা, তুমি এমন মুখ কালো করে থেকো না। কি আজে বাজে কথা বলে রুনকি, মুখ কালো করব কেন? আমি সরি। ঠিক আছে, খেতে বসো। নিশানাথবাবু নিঃশব্দে খেয়ে যাচ্ছেন। আমিন সাহেব একবার বললেন, রান্না কেমন হয়েছে নিশানাথবাবু? নিশানাথবাবু তার জবাব দিলেন না। তিনি কখনো অপ্রয়োজনীয় প্রশ্নের জবাব দেন না। রুনকি বলল, নিশা চাচার জিব্বায় কোনো টেস্ট বার্ড নেই। তিনি যাই খান তাই তার কাছে ঘাসের মতো লাগে, তাই না চাচা? নিশানাথবাবু তার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখন টেলিফোন বাজল। টেলিফোন ধরল রাহেলা। হ্যালো, আমি শফিক।
রাহেলা শুকনো গলায় বললেন, আমরা সবাই খেতে বসেছি, একটু পরে ফোন করতে পারো? রাহেলা কঠিন মুখ করে খেতে বসলেন। রুনকি মায়ের দিকে না তাকিয়ে বলল, মা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। নিশানাথবাবু বললেন, প্রচুর আয়োজন করেছেন, মনেই হয় না বিদেশ। মা, ওদের হয়তো বিশেষ কোনো ঝামেলা হয়েছে, টেলিফোন নামিয়ে না রেখে তোমার উচিত ছিল। আমার কি উচিত অনুচিত তা আমি তোমার কাছ থেকে শিখতে চাই না। তুমি ভাজা মাছ আরও নেবে? না। নিশানাথবাবু, আপনি নেবেন? এটা ভাজা মাছ? আমি ভাবছিলাম। মা, তুমি শুধু শুধু রাগ করছো, ওদের নিশ্চয়ই বড় রকমের কোনো ঝামেলা হয়েছে। কাদের ঝামেলা হয়েছে? যাদের আসার কথা ছিল তাদের। নিশানাথবাবু আগ্রহ করে জিজ্ঞাসা করলেন, কি ঝামেলা? সেটা এখনও জানা যাচ্ছে না। হয়তো ভদ্রলোক বাথরুমে গিয়ে দেখেন বাথটাবে একটি ডেড বডি পড়ে আছে, ডেড বডির পিঠে একটি ওরিয়েন্টাল কাজ করা ছুটি। আমিন সাহেব হেসে ফেললেন। হাসির কি হলো বাবা, হতেও তো পারে। নিশানাথবাবু বললেন, এ দেশে সবই সম্ভব, খুন খারাপ এদের কাছে কিছুই না, অতি অসভ্য বর্বরের দেশ। ঝামেলাটা কি হয়েছে তা জানা গেল কিছুক্ষণের মধ্যেই। গাড়ি নিয়ে হাইওয়েতে আটকা পড়েছে। শফিকের প্রাচীন ফোর্ড ফিয়াস্টার ট্রান্সমিশন কাজ করছে না। হাইওয়ের একটি রেস্ট হাউসে বসে আছে দুজন। রুনকি বলল, রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে আটকা পড়া দারুণ এক্সাইটিং। এর মধ্যে এক্সাইটিং কি দেখলে তুমি? সাধারণ মানুষদের মতো ভাবতে শেখো। গাড়ি নিয়ে আটকা পড়াটা হচ্ছে যন্ত্রণা, এক্সাইটমেন্ট নয়। তুমি তো রেগে রেগে কথা বলছো কেন মা? রুনকি, কথা বন্ধ করে গাড়ি নিয়ে ওদের খোঁজে যাও। তোমার বাবাকে পাঠাবো না, সন্ধ্যা থেকে মার্টিনি খাচ্ছে, ওর হাতে স্টেডি নেই। কথাটা ঠিক নয়। দুপেগের মতো মার্টিনি আমিন খেয়েছে, কিন্তু তিনি কিছু বললেন না। রাহেলার মেজাজ চড়ে আছে, চুপ করে থাকাই ভালো। নিশানাথবাবু বসার ঘরের সোফায় পা গুটিয়ে আবার ধ্যানস্থ হয়েছেন। আমিন তার পাশে এসে বসতেই তিনি বললেন, বুঝলেন, অতি অনুসম্ভ, অতি বর্বর জাত। রুনকির হাতে তার মা চাবি দিয়ে বললেন, নতুন ছেলেটির সঙ্গে খুব ভদ্র ব্যবহার করবে। আমি অভদ্র মা? কি বলছো তুমি? যা বলছি মন দিয়ে শোনো। আমি চাই তুমি বাঙালি ছেলেদের সঙ্গে কিছুটা মেলামেশা করো। তোমার একটি ভালো বিয়ে হোক, সেটাই আমি চাই। আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হলেই আমি হ্যাপি হব? তোমার তো বাঙালি ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে, তুমি কি হ্যাপি? এইসব নিয়ে আমি এখন ভাবতে চাই না মা, আর আমি চাই না তুমিও ভাবো। ইদানিং আমাকে নিয়ে তুমি বড্ড বেশি ভাবছো। তুমি বলতে চাও চিন্তার কিছু নেই? রুনকি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। শাড়ি একটু উপরের দিকে টেনে নাও, অ্যাক্সিলেটরের সঙ্গে যেন লেগে না যায়। হাইওয়েতে নেমে রুনকি গাড়ির স্পিড বাড়িয়ে 70-এ নিয়ে এলো। গ্র্যান্ড ফোক্স থেকে ফার্গো ইন্টারস্টেট হাইওয়ে ফাঁকা থাকা বলেই পুলিশ টুলিশ তেমন থাকে না, যত ইচ্ছা স্পিড তোলা যায় গাড়িতে। রুনকির বান্ধবী শ্যারন একবার 95 পর্যন্ত তুলেছিল। কি প্রচণ্ড কাঁপুনি গাড়ির! রুনকির এতটা সাহস নেই, 70-এই তার খানিকটা হাত কাঁপে। তাছাড়া ফল সিজন বলেই গাছের পাতা ঝরছে, শুকনো পাতার উপর দিয়ে গাড়ি গেলেই অদ্ভুত শব্দ হয়, কেমন যেন ভয় ভয় করে। আপনাদের নিতে এসেছে আমি। আনিস মেয়েটিকে দেখে অবাক হলো। হালকা পাতলা গড়নের বাচ্চা একটি মেয়ে, শিশুদের চোখের মতো তরল চোখ, কেমন যেন অভিমানী পাতলা ঠোঁট। আপনি বুঝি সেই টিচার আনিস? আমি কিন্তু মাস্টারদের একটুও পছন্দ করি না। আপনি আবার রাগ করবেন না যেন। না না, আমি রাগ করব না। মাস্টাররা ক্লাসের বাইরে কিছু জানে না, জানতে চায়ও না। তাই কি? হ্যাঁ, আমি $10 বাজিয়ে রাখতে পারি আপনি কবি কিডসের প্রণয়নীর নাম জানেন না। আনিস বেশ অবাক হলো। মেয়েটির মুখ হাসি হাসি, কিন্তু ঝগড়া বাঁধানোর একটা সূক্ষ্ম চেষ্টা আছে। শফিক তার গাড়ি নিয়ে এখনও ব্যস্ত। তার ধারণা ঝামেলাটা আসলে ট্রান্সমিশনের নয়, কার্বুরেটরে। আর খানিকক্ষণ অপেক্ষা করলেই সে ঠিক করে ফেলতে পারবে। আনিস একটি সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বলল, কবি কিডসের প্রণয়নীর নাম জানা অত্যাবশ্যকীয় বিষয় নয়। আইনস্টাইনের কয় স্ত্রী সেটা জানা বোধ হয় অত্যাবশ্যকীয়। না, তা নয়, এসব হচ্ছে বিলাস। শফিকের গাড়ি একটি ছোট গর্জন করে আবার ঠান্ডা হয়ে গেল। সে হাসি মুখে বলল, দেখলেন তো আনিস ভাই, প্রায় কায়দা করে ফেলেছি, আর 10 মিনিট। রুনকি মাথায় স্কার্ফ শক্ত করে বাঁধতে বাঁধতে মৃদু স্বরে বলল, আমি তর্ক করে আপনাকে রাগিয়ে দিতে চাই না, তাহলে মা খুব রাগ করবেন। মাকে আমি রাগাতে চাই না, তার কিছুদিন আগেই নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, আরেকবার হলে খুব মুশকিল হবে। শফিকের গাড়ি স্টার্ট নিয়েছে, বিকট শব্দ আসছে সেখান থেকে। শফিক কোমরে হাত দিয়ে গাড়িকে উদ্দেশ্য করে ছোটখাটো বক্তৃতা দিয়ে ফেলল। সেই বক্তৃতা শুনে রুনকি খিলখিল করে হেসে ফেলল।
500 লেভেলের একটি ক্লাস ছিল 10:30টায়। আনিস ক্লাসে ঢুকে দেখল চেয়ারম্যান ডক্টর হিন্ডারব্যান্ড পেছনের দিকে বসে আছে। হিন্ডারব্যান্ড একা নয়, অর্গ্যানিক কেমিস্ট্রি ডক্টর বায়ো কফির পেয়ালে হাতে বসে আছেন। হিন্ডারব্যান্ড বলল, আমরা তোমার ক্লাসে বসতে পারি তো? নিশ্চয়ই, কোনো প্রশ্ন আবার জিজ্ঞাসা করো না। আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। হঠাৎ করে তার ক্লাসে এসে বসার কারণ বোঝা যাচ্ছে না, তবে এরা তাকে পছন্দ করছে না এটুকু পরিষ্কার বোঝা যায়। পছন্দ না হবার কারণ তার জানা নেই, কোনো কারণ থাকার কথাও না। আনিস বক্তৃতা শুরু করল। ডক্টর বায়ার কিছু শুনছে বলে মনে হলো না। নিচু গলায় ফিসফিস করে কি যেন বলছে হিন্ডারব্যান্ডকে। একবার দুজনেই সশব্দে হেসে উঠল। হিন্ডারব্যান্ড আনিসের দিকে তাকিয়ে বলল, সরি আনিস, তুমি চালিয়ে যাও। আনিস যেতে পারল না। ডক্টর বায়ার হঠাৎ করে বললেন, তোমার ইংরেজি কথা আমি ঠিক ধরতে পারছি না আনিস, তুমি কি আরেকটু স্লো যাবে? তুমি তো নিজেই কথা বলছো বায়ার, আমি স্লো বললেও কিছু যাবে আসবে না। দু একটি ছেলে হেসে উঠল। হিন্ডারব্যান্ড বলল, চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আনিস 10 মিনিট আগে ক্লাস শেষ করে দিল। হিন্ডারব্যান্ড উঠতে যাচ্ছিল। আনিস বলল, তোমার সঙ্গে আমার কথা আছে। বলো। আজকে হঠাৎ আমার ক্লাসে এসে বসলে কেন? পলিমার রিওলজিতে তোমার কোনো উৎসাহ আছে বলে তো শুনিনি। আমরা বসেছি একটা জিনিস দেখতে। তোমার সম্পর্কে ডিনের অফিসে একটা রিপোর্ট হয়েছে, বলা হয়েছে তোমার উচ্চারণ কেউ বুঝতে পারছে না। রিপোর্ট কি ছাত্ররা করেছে তা জানি না, তুমি ডিনকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি তোমার কথা বুঝতে না পারার কোনো কারণ নেই। ধন্যবাদ। আনিস কফি খেতে গেল মেমোরিয়াল ইউনিয়নে। ডক্টর অ্যান্ডারসন খাতাপত্র নিয়ে একটি টেবিল দখল করে বসেছিল। আনিসকে দেখে গম্ভীর মুখে বলল, তোমাদের বাংলাদেশের স্টল দেখে এলাম। কি দেখে এলে? লাইব্রেরিতে আন্তর্জাতিক একটা মেলা হচ্ছে, সেখানে তোমাদেরও একটা স্টল দেখলাম। আনিসের মনে হল ডক্টর অ্যান্ডারসন যেন হাসি গোপন করবার চেষ্টা করল। তুমি কফি শেষ করেই যাও। স্টলের ব্যাপারটি মিথ্যা নয়। একটি প্রকাণ্ড টেবিল নিয়ে শফিক বসে আছে। শফিকের গায়ে একটি হাত কাটা স্যান্ডো গেঞ্জি এবং পরনে সবুজ রঙের একটি লুঙ্গি, বাংলাদেশের সাধারণ মানুষের পোশাক। টেবিলে একটি ময়লা 5 টাকার নোট, 2টি 10 পয়সা, আর এক পাশে একটি বড় ফুলস্কেপ কাগজে হলুদ মার্কার দিয়ে আ লেখা। আনিস স্তম্ভিত। ব্যাপার কি শফিক? আরে আনিস ভাই, আজকে ফার্মেসি ডিপার্টমেন্ট একটা চাকরির খোঁজে এসেছিলাম। শুনি ইন্টারন্যাশনাল উইকি হচ্ছে। বাংলাদেশের একটা কিছু না থাকলে দেশের বেইজ্জতি। আমার নিজের কাছে যা ছিল নিয়ে চলে এসেছি। বলো কি? জিনিস কম থাকায় সুবিধা হয়েছে। দেশটা কোথায়, কি, এইসব সবাই জানতে চাচ্ছে। নামটা তো জানলো, কি বলেন? খালি টেবিল নিয়ে 7 দিন বসে থাকবে বুঝি? আরে না, আজ বিকেলেই রুনকিদের বাড়ি থেকে এক গাদা জিনিসপত্র নিয়ে আসবো, দেখবেন। হুলুস্থুল কারবার করব। এক মালয়েশিয়ান আমার স্টলের সামনে এসে দাঁত বের করে হাসছিল। শালার অবস্থাটা কি হয় কালকে দেখবেন। রুনকিকে নিয়ে আসবো, দেশের ইজ্জতের একটা ব্যাপার। তোমার চাকরির কি ব্যবস্থা হবে? এই 7 দিন আর যাচ্ছে না সেখানে? আরে ভাই রাখেন চাকরি, মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা এখন। লোকজন কেউ কেউ এসে দাঁড়াচ্ছ ইগলের সামনে, কেউ কেউ বিস্মিত হয়ে বলছে, কোন দেশের স্টল এটি? বাংলাদেশের। কোথায় সেটি? প্যাসিফিক আইল্যান্ড? আরে না, এশিয়া মহাদেশ। কত বড় দেশ সেটি? কত স্কোয়ার মাইল? কালকে বলতে পারবো, কাল আসবেন। লোকসংখ্যা কত? আগামীকাল জানতে পারবেন, সব লিখে টাঙিয়ে দেওয়া হবে। আনিস দূর থেকে দেখল লোকজন আসছে না শফিকের স্টলে, তবে বুড়ো বুড়ি কিছু কিছু আসছে। তার আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শফিকের বক্তৃতাও শুনছে। শফিকের কাণ্ডকারখানাই অন্যরকম। $5 পকেটে নিয়ে ফার্গোতে এসে 1 মাসের মধ্যে $240 দিয়ে গাড়ি কিনে ফেলল। আমিন সাহেব খবর পেয়ে বিরক্ত হলেন। খুব গাড়ি কিনলে, গাড়ির দরকারটা কি তোমার? দেশের সম্মানের জন্যই কাজটা করলাম। দেশের সম্মান? দেশের সম্মান মানে? গরিব দেশ করে তো, বুঝলেন না? সারাদের দেখিয়ে দিলাম আর কি। তোমার $200 গাড়ি দিয়ে ওদের দেখিয়ে দিলে চালাতে জানো গাড়ি? শিখবো। এখানেই শেষ নয়। আর্টসের ছাত্র কিভাবে সায়েন্সের কম্বিনেশনে 4-5টা সাবজেক্ট নিয়ে ফেললো, আমেরিকায় এসে ইতিহাস ভূগোল পড়ে লাভটা কি? পড়তে হলে পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। মিড টার্মের রেজাল্ট হওয়ার পর ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার টয়লা ক্লিন ডেকে পাঠালেন শফিককে। রেজাল্ট ভয়াবহ, 3টি ডি এবং 1টি সি। শফিক, তোমার দেশ কোথায়? ইন্ডিয়া ম্যাডাম, ক্যালকাটা সিটি। কিন্তু আমার কাছে যেসব কাগজপত্র আছে সেখানে লেখা বাংলাদেশ। তুমি কি দয়া করে ব্যাপারটা আমার কাছে এক্সপ্লেইন করবে? রেজাল্ট যা হয়েছে ম্যাডাম, এতে দেশের একটা বদনাম হয়ে যাবে, এজন্যই বলি ইন্ডিয়া। তোমার দেশের সব ছাত্র বুঝি এ পায়? ম্যাডাম,
আমার দেশের ছাত্ররা সব বাঘের বাচ্চা, যে কোনো আমেরিকান স্টেটে ছেলেমেয়েদের এরা কুত করে পানি দিয়ে গিলে ফেলবে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। অর্থাৎ এরা খুব মারাত্মক, একেবারে গ্রিন পেপার। ফাইনালে যে করেই হোক অ্যাভারেজে সি থাকতেই হবে। জিপিএ 2 কম হলে ভিসা রিনিউ হবে না, দেশে ফিরে যেতে হবে। বাইরে দিনে 6-7 ঘন্টা কাজ করে পড়ার সময় পাই না ম্যাডাম। কোথায় কাজ করো তুমি? নিক্স প্লেসে, বিয়ার বিক্রি হয় সেখানে। 4 দিন পর শফিকের কাছে টয়লা ক্লিনের এক চিঠি এসে হাজির। প্রতি ঘন্টায় মিনিমাম ওয়েজ $3.50 করে তোমাকে লাইব্রেরিতে একটি কাজ দেওয়া হলো। এখন পড়াশোনার ভালো সুযোগ পাবে। লাভ কিছু হলো না, ফাইনালে দেখা গেল 4টা ইডি। টয়লা ক্লিন ভ্রু কুচকে বলল, এখন কি করবে? গভীর সমুদ্রে ম্যাডাম, বিষ খাওয়া ছাড়া উপায় নেই কিছু। আরেকটা কোয়ার্টারের সুযোগ যাতে দেয় এই চেষ্টা করব। প্রথম দিকে কিছু সহজ কোর্স নিলে কেমন হয়? শফিককে দ্বিতীয় কোয়ার্টারের সুযোগ দেওয়া হলো। ডিন অফিস থেকে পারমিশনের জন্য টয়লা ক্লিনকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হলো। দ্বিতীয় কোয়ার্টার হলো 2টি ডি এবং একটি সি ও একটি এফ। টয়লা ক্লিন গম্ভীর হয়ে বলল, এই ইউনিভার্সিটিতে তুমি আর পড়তে পারছো না শফিক, কি করবে এখন? দেশে ফিরে যাবে? না। ইলিগেল এলিয়েন হিসেবে থাকবে? হ্যাঁ। গুড লাক। আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি, কিছু একটা হয়েও যেতে পারে তোমার। শফিক গ্রেভারিনের কাছে একটা ঘর ভাড়া করে নিক্স প্লেসের কাজে লেগে গেল। নিক্স প্লেস যে মহিলাটি চালায় তার নাম জোসেফাইন নিক্স। লম্বায় 4 ফুট 3 ইঞ্চি, দৈর্ঘ্যের স্বল্পতা সে অবশ্য পুষিয়ে নিয়েছে ওজন দিয়ে। বর্তমান ওজন 230 পাউন্ড। সে ওজনও প্রতি সপ্তাহে বাড়ছে। গায়ের রং ঘন কৃষ্ণবর্ণ। গত বছর পুরুষ ধরে আমেরিকায় বাস করেও আফ্রিকার আদিম বর্ণের কিছুমাত্র পরিবর্তন হয়নি। শফিককে চাকরি দেবার সময় সে ঘর ঘরে বলায় বলল, তোমাকে চাকরি দিচ্ছি একটি মাত্র কারণে, তোমার গায়ের রং কালো। সাদা মানুষগুলিকে ঈশ্বর বিষ্ঠা দিয়ে তৈরি করেছেন। সাদা মানুষের রক্তের মধ্যে একটা জিনিসই আছে, সেটি কি জানো? বিষ। আসল হেমলক বিষ। পৃথিবীতে যত অন্যায় অবিচার হয়েছে সব করেছে সাদা মানুষ। তাই কি? একদম খাঁটি কথা। আমার এখানে সাদা মানুষ ঢুকলে পাছায় লাথি দিয়ে বের করে দিতে ইচ্ছা করে, কিন্তু তা দেয়া যায় না, কারণ ফেডারেল আইনে সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কি কুৎসিত আইন! সাদা কখনো কালোর সমান হয়? জোসেফাইনের এখানে একটি সাদা ছেলেও কাজ করে, কিন্তু তাতে জোসেফাইনের কিছুই যায় আসে না। চক্ষু লজ্জাটা বলে তার কাছে কিছু নেই। সাদা মানুষদের মুন্ডুপাত না করে সে তার দিন শুরু করে না। হ্যারি, জোসেফাইনের স্বামী, যে আজ জেলে খাবি খাচ্ছে, সে কিসের জন্যে, কি কারণে? একটি মাত্র কারণ, জজ সাহেব ছিল সাদা, জুরিরা ছিল সাদা, যে পুলিশ ধরেছে সেও ছিল সাদা। এই অবস্থায় হ্যারির 20 বছরের জেল হবে না তো কার হবে? ইলেকট্রিক চেয়ারে নিয়ে যে বসায়নি, সে আমার উপর মাদার মেরির অসীম করুণা আছে বলি। হ্যারির অভাবে জোসেফাইন যে খুব কাতর সেরকম মনে করারও কোনো কারণ নেই। দিনের মধ্যে 2-1 বার সে বলবেই, যীশু খ্রিস্টের দয়া হ্যারি এখন জেলে। বাইরে থাকলে নিক্স প্লেসের অর্ধেক বিয়া সেই খেয়ে ফেলত। এখন ভালো হয়েছে, জেলে বসে আঙুল চুষছে। কাস্টমারদের সঙ্গে নিত্যদিন খিটিমিটি লেগে আছে। কেউ হয়তো বলল, ব্লাডি মেরিতে জল মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে জোসেফাইন। বেশি হলে খেও না, তোমাকে পায়ে ধরে সাচ্ছি। পয়সা দিচ্ছি, ঠিক জিনিস খাবো। পানি মেশানো ব্লাডি মেরি খাবো কেন? আলবত খাবে, তুমি একা নাও, তোমার 14 গোষ্ঠী খাবে। টাকা পয়সা নিয়েও শফিকের সঙ্গে তার খিটিমিটি লেগেই আছে। ঘন্টায় $2 বেশি কিছুতেই দেবে না। পোষালে কাজ করবে, না পোষালে করবে না। 10 ঘন্টা কাজ করলে সে হিসাব করে বের করতে 7 ঘন্টা কাজ হয়েছে। তার বড় মেয়ে অ্যালানকে নিয়েও তার আদিক্ষেতার অন্ত নেই। সুযোগ পেলেই গলা নিচু করে বলবে, খবরদার কোনোরকম ফষ্টি নষ্টির চেষ্টা করবে না, আমার মেয়েটা খারাপ, একটু ইশারা করলেই সর্বনাশ। আমি যদি দেখি এইসব কিছু হচ্ছে তাহলে খুন করে ফেলব। অ্যালান নিজেও তার মায়ের মতো 3 মণি বস্তা। তাকে নিয়ে ফষ্টি নষ্টি করার ইচ্ছা হবার কোনোই কারণ নেই, কিন্তু মেয়ের মা তো তা বোঝে না। মেয়েটির স্বভাব চরিত্র অবশ্য সত্যি সত্যিই ভালো নয়। আড়ালে পেলেই শফিকের সঙ্গে কুৎসিত সব অঙ্গভঙ্গি করে। একদিন বেশ ভালো মানুষের মতো শফিককে মুভি দেখাতে নিয়ে গেল। মুভি দেখাবার এত সাধ্য সাধনার কারণ জানা গেল মুভি শুরু হবার পর। হার্ডকোর পর্ন মুভি একটি। মেয়েটি মেঘস্বরে বলল, সব কায়দা কানুন শিখে নিতে পারো, সেই জন্যই নিয়ে এলাম, অনেক কিছু জানার আছে। টুকটুক করে টোকা পড়ছে দরজায়। তার মানে যে এসেছে সে পরিচিত কেউ নয়। পরিচিতরা ডোরবেল বাজায়। ডোরবেলটা এমন জায়গায় যে অচেনা কারোর চোখে পড়ে না। আনিসের মনে হলো যে এসেছে সে একজন মহিলা। শুধুমাত্র মেয়েরাই দরজায় 2 বার টোকা দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে 3য় টোকা দেয়। ছেলেদের এত ধৈর্য নেই। আনিস দরজা খুলে দিল। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মালিশা। দিনের আলোয় তাকে একেবারেই চেনা যাচ্ছে না। তার উপর সে বেশ সাজগোজ করেছে। কাঁধে লাল টকটকে ভেলভেটের ব্যাগ, সোনালি চুলগুলিকে লম্বা বেনি করে কাঁধের দুপাশে ঝুলিয়ে দিয়েছে।
রাতের আলোয় যতটা অল্প বয়সী মনে হয়েছিল এখন অবশ্য সেরকম লাগছে না। তুমি কি আমাকে চিনতে পারছো? তা পারছি, তুমি মালিশা, মালিশা গিলবার্ট। আমি কি ভেতরে এসে বসতে পারি? পারো। তুমি সন্ধ্যাবেলা ফ্রি আছো? কেন বলো তো? আমি তোমাকে কোনো একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই। আজ আমার জন্মদিন। শুভ জন্মদিন মালিশা। ধন্যবাদ। যাবে আমার সঙ্গে? তোমার ইচ্ছা না হলে যেতে হবে না। কোথায় যেতে চাও? আমার পকেটে $40 আছে, এর মধ্যে হয় এরকম কোনো রেস্টুরেন্টে। মেক্সিকান খাবার তোমার পছন্দ হয়? সেগুলি বেশ সস্তা। মেক্সিকান খাবার আমার খুবই পছন্দ। তোমাকে খুব ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু কি করব বলো, রোজগার পাতি নেই। হাই স্কুল পাশ করিনি, কাজেই রেস্টুরেন্টের ওয়েটসে আর বেবি সিটিংয়ের বেশি কিছু পাই না। $40 জমাতে হলে আমাকে 2 মাস রোজ 8 ঘন্টা করে কাজ করতে হয়। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বরং ডিনারটা কিনি। মালিশা হেসে ফেলল। এখন আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু শিগগিরই আমি মাল্টি মিলিয়নিয়ার হচ্ছি, কাজেই টাকা খরচ করতে মায়া লাগে না আমার। মিলিয়নিয়ার সত্যি সত্যি হচ্ছ তুমি? ইউ বেট। আমার মা ডলারের বস্তার উপর শুয়ে আছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যদি বৃষ্টিস খাইয়ে দিই। আমিও বুড়িকে ভিজিয়ে রাখছি, প্রতি সপ্তাহে চিঠি দিই, মা তোমার শরীর কেমন আছে, ঠিকমতো ওষুধপত্র খাচ্ছ তো? গরমের সময় অবশ্যই হাওয়াই থেকে ঘুরে আসবে। বুড়ো বুড়ি হলেই মানুষ এরকম হয়ে যায়, ডলারই তখন প্রধান হয়ে দাঁড়ায়, জীবন দিয়ে ডলার আগলে রাখে। আমার মতে 50-এর উপর বয়স হলেই তাকে ঘাট ধরে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে আসা উচিত। না না, আমি খুব সিরিয়াস। জানো তুমি আমার মার কত টাকা আছে আন্দাজ করতে পারো? না। মা 2 নম্বর বিয়ে করে একজন পোল ব্যবসায়ীকে, তার হচ্ছে সি কার্গোর ব্যবসা। আমার স্টেপফাদার মারা যাবার পর সব কিছু আমার মা পেয়েছে। তার মধ্যে আছে রাজপ্রাসাদের মতো 2টি বাড়ি, একটি ফ্লোরিডাতে, অন্যটি বেহেমিয়া আইল্যান্ডে। মা সব কিছু বিক্রি করে ডলার বানিয়ে ব্যাংকে জমা করেছে, নিজে গিয়ে উঠেছে ওল্ড হোমে। সস্তায় থাকা খাওয়া যায়, বিশ্বাস করতে পারো? বিশ্বাস করা কঠিন। আমি তারই মেয়ে, আর দেখো $40 খরচ করতে আমার গায়ে লাগছে। আনিস দেখলো মেয়েটির চোখ ছলছল করছে। আমেরিকান মেয়ে কাঁদবে না ঠিকই, এরা মাছ কাটা জানে না। 6টার আগে নিশ্চয়ই তুমি খেতে যাবে না, কফি খাও একটু। কফিতে দুধ চিনি নাও তুমি? 2 চামচ চিনি, দুধ লাগবে না। মিলিয়নিয়ার যখন হবে তখন এত টাকা খরচ করবে কিভাবে? প্রথমে প্লাস্টিক সার্জারি করব। আমার বুক দুটি বড়ই ছোট, সিলিকন রাগ দিয়ে বড় করব। আমাকে দেখে অবশ্য বোঝা যায় না আমার বুক এত ছোট। আমি অন্য ধরনের ব্রা ব্যবহার করি, ফোমের। আচ্ছা। এই ব্রাতে ছোট বুকও খুব অ্যাট্রাকটিভ মনে হয়। ব্রা খুললে তুমি হতাশ হবে, দেখতে চাও? না না, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে তোমার কথা। তাছাড়া আমার নাকটাও বেশি ভালো না, মনে হয় অনেকখানি ঝুলে আছে, তাই না? আমার তো মনে হয় না। তোমার সৌন্দর্য বোধ নেই, তাই বুঝতে পারছো না। নাকটা অল্প একটু তুলে দিলেই সব বদলে যাবে। কেমন বদলাবে? যেমন ধরো, তখন যদি তোমাকে বলি ব্রা খুললেই দেখবে আমার বুক দুটো টাইনি, তুমি দেখতে চাও? তখন তুমি বলবে তাই নাকি, কই দেখি তো। মালিশা, তুমি বেশ বুদ্ধিমতী। আমার মায়েরও তাই ধারণা। মা বলেন বুড়ো বয়সে কোনো ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা, বিশেষ করে সেই মেয়ে যদি আমার মতো ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে? ভালো। আরেক কাপ নেবে? দাও। তোমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান? না, বাংলাদেশ হচ্ছে আমার দেশ। সেটা কোথায়? ইন্ডিয়ার পাশে ছোট একটা দেশ। সেখানেও কি ইন্ডিয়ার মতো লক্ষ লক্ষ মানুষ থালা হাতে খাবারের জন্য ঘুরে বেড়ায়? কোথায় শুনেছো এসব? আগে বলো সত্য কিনা। ডাস্টবিনের পাশে ছোট ছোট ছেলেমেয়েরা বসে থাকে, কখন কেউ এসে খাবার ফেলবে সেই আশায়। বলো সত্যি নয়, নাকি তোমার স্বীকার করতে লজ্জা লাগছে? সত্যি নয়, বড় বড় অভাব হয়েছে, সে তো পৃথিবীর সব দেশেই হয়েছে, ইউরোপে হয়নি। আমেরিকাতেও তো ডিপ্রেশন হয়েছে। আনিস, তুমি রেগে যাও কেন? তোমাকে রাগাবার জন্য আমি বলিনি। তোমরা যা ভাবো দেশটি মোটেই সেরকম নয়। ইলেকট্রিসিটি আছে? এসব জিজ্ঞাসা করছো কেন? কারণ জানতে ইচ্ছা হচ্ছে, বলতে ইচ্ছা না হলে বলবে না। না মালিশা, ইলেকট্রিসিটি ফিটে নেই, গাড়িটারিও নেই। শহরে বাস সার্ভিসের বদলে আছে এলিফ্যান্ট সার্ভিস, হাতির পিঠে চড়ে যাওয়া আসা। ঠাট্টা করছো? তা করছি। কেউ আমার সঙ্গে ঠাট্টা করলে আমার ভালো লাগে না, প্লিজ আমার সঙ্গে ঠাট্টা করবে না। এবং আমি সরি। সরি কিসের জন্য? তোমাদের দেশের কথা বলে হার্ট করেছি সেই জন্য। আমার যখন টাকা হবে তখন আমি তোমার দেশ দেখতে যাব। বেশ তো। দেশে তোমার কি বউ আছে? না। কোনো সুইট হার্ট? তাও নেই। আমি মনে মনে আশা করছিলাম তুমি বলবে না, বিবাহিত লোকদের আমার ভালো লাগে না। টুনটুন করে ঘন্টা বাজছে।
যে এসেছে সে যদিও ডোরবেল বাজাচ্ছে, তবু লোকটি অপরিচিত। এরকম করে ঘণ্টা কেউ বাজায় না, ছোট বাচ্চাদের মতো অনবরত টিপেই যাচ্ছে। আনিস দরজা খুলে অবাক হয়ে গেল। নিশানাথবাবু। নিশানাথবাবু মুগ্ধ কণ্ঠে বললেন, এই মেয়েটি বড় সুন্দর তো, দুর্গা প্রতিমার মতো চোখ। মালিশা বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বলছেন? আমার দিকে তাকিয়ে বলছেন তাই জিজ্ঞাসা করছি। আমি বলছি এই মেয়েটিকে, আমাদের এক গডেসের চোখের মতো অপূর্ব চোখ। আমার নাম মালিশা। আজ আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আপনি কি আমার সঙ্গে দয়া করে ডিনার খাবেন? খাবো না কেন? নিশানাথবাবুর ভাব দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন প্রশ্ন শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে কিন্তু মাত্র $40 আছে। মেক্সিকান রেস্টুরেন্টে গেলে মনে হয় এতেই 3 জনের হয়ে যাবে, কি বলেন? টেকো খেতে আর কয় পয়সা লাগবে, হয়েও দেখো, দেখবে। নিশানাথবাবু ঠিকানা জোগাড় করে কি জন্য হঠাৎ এসেছেন আনিস বুঝতে পারল না। নিশানাথবাবু ফার্গোতে এসেছিলেন বাংলাদেশের স্টল দেখতে। সেখান থেকে আনিসের কাছে এসেছেন, কারণ রেহানা বিশেষভাবে বলে দিয়েছেন আনিসের ঘর হয়ে আসতে। হঠাৎ করে আনিসের সঙ্গে দেখা করতে আসতে হবে কেন? নিশানাথবাবু বুঝতে পারেননি। অনেক কিছুই তিনি বুঝতে পারেন না। আসতে বলা হয়েছেন, তিনি এসেছেন, ব্যাস। আনিস বলল, বাংলাদেশের স্টল কেমন দেখলেন? চমৎকার। ওই টম ছোকরা কী সব কায়দাকানুন করে নিয়েছে, আমি স্তম্ভিত। টেবিলটাতে হার্ডবোর্ড ফোর্ড লাগিয়ে রং টং দিয়ে এমন করেছে দেখে মনে হয় একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ছোকরার গুণ আছে। আপনার নামটা দয়া করে বলবেন? আমার নাম নিশানাথ। এই নামের মানে কি? এর মানে হলো গড অফ দ্য ডার্কনেস। বাহ, মজার নাম তো। ওই টম ছোকরার গুণ আছে। হুলুস্থুল, বুঝলেন নাকি আনিস সাহেব? পেছনে হার্ডবোর্ডের উপর বৃষ্টির ছবি এঁকেছে। ছবির দিকে তাকালেই বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়। মনে হয় ব্যাং ডাকছে চারদিকে। ব্যাং ডাকছে মানে? আমাদের দেশে বৃষ্টি হলেই ব্যাং ডাকে। সেই শব্দ জগতের মধুরতম ধ্বনির একটি। তুমি না শুনলেও বুঝতে পারবে না। ব্যাঙের ডাক তো আমি শুনেছি, এর মধ্যে মধুরতার কি আছে? এইসব আপনি কি বলছেন? মালিশা, তোমাকে বোঝানো যাবে না। আপনি অদ্ভুত লোক, সত্যিই অদ্ভুত। মালিশার বাড়ি ফিরতে বেশ রাত হলো। মেট্রোপলিটন বাসে উঠতে গিয়ে দেখে 1টার উপর বাজে। ফাঁকা বাস, সে ছাড়া অন্য কেউ নেই। একটি 90 বছরের বুড়ি ছিল, সে 12 স্ট্রিটে নেমে গেল। নামবার সময় বুড়িটি বলল, আমাকে একটু হাত ধরে নামিয়ে দেবে? মালিশা এমন ভাব করলো যেন সে শুনতে পায়নি। বুড়ি দ্বিতীয়বার কিছু না বলে নিজে নিজেই নামল। এই বয়সেও রাত দুপুর একা একা বাসে চড়া যায়। খোঁজ নিলে দেখা যাবে পাসবই ভর্তি $। তবু $5 খরচ করে ক্যাব ডাকবে না। দেশে একটা ফেডারেল আইন থাকা দরকার, যে আইনে 70-এর উপর বয়স হলে সব টাকা পয়সা সরকারের কাছে সারেন্ডার করে নির্বাসনে যেতে হয়। বাস ডাউনটাউনে আসতেই মালিশা নেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাস থেকেই মালিশা লক্ষ্য করল তার হাত পা শিরশির করছে। নির্ঘাত আবার জ্বর আসছে। এরকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগল। শরীর বেশি খারাপ হওয়ার আগে অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট এভিনিউতে। মালিশার ইচ্ছে হলো বাসের জন্য না হেঁটে একটি ক্যাব ডাকে। সে খোলা একটি ট্যাভার্নে ঢুকে পড়ল। ক্যাব কোম্পানিকে টেলিফোন করতে হবে। জন টিভিলটার রেকর্ড বাজছে উচ্চ স্বরে। কোমর জড়াজড়ি করে ডায়াসের কাছে 2-3টে ছেলেমেয়ে নাচছে। সেই দিকে তাকিয়ে মালিশার কেমন যেন মাথা ঘুরতে লাগলো। হ্যালো মালিশা, গা গরম করবে নাকি? নাচবে এক পাক? মালিশা তাকালো, কিন্তু ছেলেটিকে চিনতে পারল না। মালিশা, এসো। না। না কেন? আমার শরীর ভালো লাগছে না। গলার স্বর নামিয়ে বলল, যাবে নাকি আমার সঙ্গে? কোথায়? আমার অ্যাপার্টমেন্ট। দুজনের ছোটোখাটো একটা পার্টি হয়ে যাবে, কি বলো? না। না কেন? আসো, আমি তো অপরিচিত কেউ নেই। আগেও তো তোমাকে সঙ্গে ডেটে গিয়েছো। এসো এসো, খুব ফান হবে। রাহেলা দরজা খুলে দেখতে পেলেন 6 ফুট লম্বা টম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, খালি গা, পরনে জিন্সের একটি হাফ প্যান্ট, পায়ে জুতো টুতো কিছুই নেই। আমি রুনের সঙ্গে দেখা করতে এসেছি। কার সঙ্গে? রুন কি? রাহেলা একবার ভাবলেন বলেন রুন কি বাড়ি নেই, কোথায় গেছে জানি না, কিন্তু বলতে পারলেন না। টম ভারী গলায় বলল, তুমি বোধহয় আমাকে চিনতে পারছো না। আমার নাম টমাস গ্রে। আমি রুনের বন্ধু। ভেতরে এসে বসো, আমি ডেকে দিচ্ছি। না, আমি ভেতরে এসে তোমার কার্পেট নোংরা করব না। পায়ে আমার প্রচুর ময়লা। রাহেলা রুনকির ঘরে উকি দিলেন। রুনকি চুল ছেড়ে চুপচাপ বসে আছে। হালকা সুরে পোলকা মিউজিক বাজছে। রুনকির সামনে গাদাখানিক বইপত্র ছড়ানো। রাহেলা দরজার বাইরে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলেন, রুনকি।
ভেতরে এসো মা। রুনকি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কথা বলতে চাইলে বলো, এত গম্ভীর হয়ে আছো কেন? আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার মঙ্গল চাই। এই সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে? আছে। আমি তা জানতাম না। ঠাট্টা করছিলাম মা, তুমি ঠাট্টা বুঝতে পারো না, এ তো বড় মুশকিল। আমি চাই না তুমি টমের সঙ্গে মেলামেশা করো। টম কি এসেছে? রুনকি ঝড়ের বেগে নিচে নেমে গেল। রাহেলারও ইচ্ছা হলো নিচে নামেন, কিন্তু নামলেন না। নামলে হয়তো দেখবেন দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন আমেরিকায় বাস করার পরও এই দৃশ্য তার ভালো লাগে না। রাহেলা মন্থর পায়ে নিজ ঘরের দিকে এগোলেন। তার কিছুক্ষণ পর রুনকি আবার উপরে উঠে এলো। নিজের ঘরে বসে রাহেলা বুঝতে পারলেন রুনকি সাজগোজ করছে, হালকা সুরে শীষ দিচ্ছে। মেয়েদের শীষ দেয় একটা কুৎসিত ব্যাপার। সেই রাত্রে রুনকি আর ফিরল না। ক্লাস থেকে বেরোনো মাত্র অ্যান্ডারসনের সঙ্গে দেখা। অ্যান্ডারসন লোকটি ফুর্তিবাজ। দেখা হলেই একটি মজাদার কথা বলবে কিংবা জিম বের করে ভেঙচে দেবে। কে বলবে সে হেটারোসাইক্লিক কম্পাউন্ডের একজন বিশেষজ্ঞ, একজন ফুল প্রফেসর। আনিস বলল, হ্যালো অ্যান্ডারসন। আনিস হেসে ফেলতেই সে বলল, তোমার সঙ্গে কথা আছে আনিস, এসো কফি খেতে খেতে বলবো। কফি হাউসে তিল ধারণের জায়গা নেই। ফাইনাল এগিয়ে আসছে। ছেলেমেয়েরা বই খাতা নিয়ে ভিড় জমাচ্ছে হাউসে। কেউ টেবিল ছাড়ছে না। খুপড়ি ঘরগুলির একটিতে জায়গা পাওয়া গেলে মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর আনিস বলল, কি বলবে বলো। ইদানিং কি তুমি অল্প বয়সী একটি সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? কি জন্যে জিজ্ঞেস করছো? কারণ আছে। আমেরিকা একটি ফ্রি কান্ট্রি। তুমি কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ালে কিছুই যায় আসে না, কিন্তু এই ক্ষেত্রে একটি প্রবলেম হয়েছে। কি প্রবলেম? মেয়েটি একটি প্রস্টিটিউট। তুমি প্রস্টিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না, কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়তো মেয়েটি তোমাকে সে বলবে, আমার পেটে তোমার বাচ্চা, অ্যাবর্শনের জন্য $10,000 দরকার। জানলে কি করে মেয়েটি একটি প্রস্টিটিউট? আমি জানি। মেয়েটির নাম নিশ্চয়ই মালিশা, ঠিক না? জোসেফাইন পঞ্চমবারের মতো শফিকের চাকরি নট করে দিল। তোমার মতো মিনমিনে শয়তান ফাজিল আর অকর্মাকে ছাড়াও আমার চলবে। শুক্রবারে এসে পাওনা গন্ডা বুঝে নেবে। বুড়ি রেগে যাওয়ার কারণ শফিক একজন কাস্টমারের নাকে গদাম করে ঘুষি মেরেছে। বেচারার দোষ হচ্ছে সে নাকি শফিকের দেশ বাংলাদেশ শুনে কোমরে হাত দিয়ে হায়নার মতো হেসেছে। জোসেফাইন চোখ লাল করে বলেছে, হেসেছে বলেই ঘুষি মারবে? খুশি হয়ে বেচারা হেসেছে। খুশি হয়ে হেসেছে মানে? এই হাসি কি খুশি হওয়ার হাসি? কিসের হাসি সেটা বলো, তুমিই বলো কিসের হাসি? কিসের যে হাসি তা অবশ্য শফিকও জানে না, হয়তো বিনা কারণে হেসেছে। কিন্তু শফিকের মেজাজ সকাল থেকেই খারাপ যাচ্ছিল। সকালবেলাতেই খবর পাওয়া গেছে জেমস টাউনে রকিবউদ্দিন একটি রেস্টুরেন্ট দিচ্ছে। মন খারাপ করার মতো খবর নয়, কিন্তু রেস্টুরেন্টের নাম দিয়েছে ইন্ডিয়া হাউস। শফিককে টেলিফোন করে বলল, বাংলাদেশের নাম তো কেউ জানে না, কিন্তু ইন্ডিয়ান ফুডের নাম জগৎজোড়া, কাজেই নাম দিলাম ইন্ডিয়ান হাউস। আপনি ভাই ফার্গো সব বাঙালিদের খবর দেবেন। ইনশাল্লাহ আগামী মাসেই খুলব। ইন্ডিয়ান হাউস নাম দিয়েছেন? এখনও ফাইনাল করিনি। ইন্ডিয়া ফুডসও দিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া থাকবেই? হ্যাঁ, তা তো থাকতেই হবে। শোনেন ভাই, আপনাকে যদি আমি ফার্গোতে দেখি তাহলে আপনাকে আমি খুন করে ইলেকট্রিক চেয়ারে বসাবো, বুঝেছেন? আপনি কি বলছেন বুঝতে পারছি না। চুপ শালা। শফিক টেলিফোন রেখে নিক্স প্লেসে এসেই কাস্টমারের নাকে ঘুষি বসালো। জোসেফাইন এবার সত্যি সত্যি রেগেছে। এই পর্যন্ত 3 বার বলেছে, শফিক তোমাকে যেন আর না দেখি, যথেষ্ট হয়েছে। শফিক নিজের ঘরে ফিরে এসে দেখি ইমিগ্রেশন থেকে চিঠি এসেছে। সে যেন চিঠি পাওয়ার 7 দিনের ভেতর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অফিসার টি রবার্টসনের সঙ্গে দেখা করে। শফিককে নিয়ে খুব চিন্তিত মনে হলো না। তার মাথায় ঘুরছে কি করে হারামজাদা রহমানকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট দিয়ে ফেললে কেমন হয়? খুব কি কঠিন ব্যাপার? নাম দেওয়া যেতে পারে দি মেঘনা, এ প্লেস ফর আ এক্সোটিক বাংলাদেশ ফুড। কিন্তু ফুড কি এক্সোটিক হবে? শব্দটা ঠিক আছে নাকি? এইসব ব্যাপারে রুনকি একজন ছোটোখাটো বিশেষজ্ঞ। শফিক টেলিফোন করলো তৎক্ষণাৎ। টেলিফোন ধরলেন রাহেলা। আমি শফিক। বুঝতে পারছি, কি ব্যাপার? খালা, আমরা একটা রেস্টুরেন্ট দিচ্ছি, নাম হচ্ছে আপনার দি মেঘনা। কি দিচ্ছ? রেস্টুরেন্ট, বাংলাদেশি সব খাবার টাবার পাওয়া যাবে। আজ সন্ধ্যায় বাসে এসে সব আলাপ করব। সন্ধ্যাবেলা আমরা থাকবো না। ও আচ্ছা, রুনকিকে একটু দিন, ওর সঙ্গে কথা বলি। রুনকি তো নেই। নেই মানে? তুমি কি কিছু জানো না? না, কি জানবো? রুনকি এখন আর আমাদের সঙ্গে থাকে না। কোথায় থাকে তাহলে? আমি জানি না কোথায় থাকে। কই, আমাকে তো কিছু বলেননি। তোমাকে বলতে হবে কেন? তুমি কে?
রাহেলা টেলিফোন নামিয়ে রেখে ছেলে মানুষের মতো কেঁদে উঠলেন। এই শহর আর থাকতে পারবেন না, অনেক দূরে চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে আড়ালে, যাতে কেউ কখনো রুনকির খোঁজে টেলিফোন করতে না পারে। রুনকি গিয়ে উঠেছে টমের ওখানে। দুটি অবিবাহিত ছেলেমেয়ে একসঙ্গে বাস করে এমন কিছু অবাক হওয়ার মতো ঘটনা নয়। বিয়ের মতো একটি প্রাচীন ব্যবস্থাকে আর এত সময় পর্যন্ত ধরে রাখা যায়? এখন হচ্ছে লিভিং টুগেদার, যতদিন ইচ্ছা একসঙ্গে থাকা, যখন আর ভালো লাগছে না তখন দূরে সরে যাওয়া। কারো কোনো দায়িত্ব নেই, দায়িত্ব থাকলেই ভালোবাসার শিকলে আটকে যায়। শিকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে? টম যেখানে থাকে সেটি কোনো অ্যাপার্টমেন্ট নয়, চমৎকার একটি বাড়ি। সামনে লন আছে, ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিং পুল। বাড়ির মালিক 1 মাসের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড, সেজন্য সে বাড়িটা 4 মাসের জন্য ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র, মাসে $400। সবটা টাকা একসঙ্গেই দিতে হবে। টমের বাড়ি পছন্দ হয়ে গেল, রাজপ্রাসাদের মতো বাড়ি। পছন্দ না হয় উপায় আছে? আমি নেব তোমার বাড়ি। টমের পোশাক আশাক দেখে বাড়ির মালিক ঠিক ভরসা পায় না, গম্ভীর হয়ে বলে, $1600 একসঙ্গে দিতে হবে কিন্তু। বেশ তো, নিয়ে আসবো বিকেলে। তুমি ঘরে থাকবে তো? যেহেতু বিকেলে গেলে ভদ্রলোককে ঘরে পাওয়া যাবে, সেহেতু টম আর বিকেলে গেল না। পরদিন দুপুরে গিয়ে হাজির। ভদ্রলোক ঘরে নেই, তার স্ত্রী দরজা খুলল। টম হাসি মুখে বলল, আমি তোমার বাড়ি ভাড়া করতে এসেছি, তোমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য সে অপেক্ষা করছিল। তুমি কি $1600 নিয়ে এসেছো? নিয়ে এসেছি। টম কাঁধের ব্যাগ থেকে কাগজে মোড়া একটা পেন্টিং বের করল, গম্ভীর মুখে বলল, এর দাম কম করে হলেও $3000, তোমাকে জলের দামে দিচ্ছি। ভয় নেই, পছন্দ না হলে নগদ দাম দেব, দেখো ভালো করে। সন্ধ্যাবেলার ছবি। পুরনো ধরনের একটি লাল রং ইটের বাড়ির ভাঙা জানালা দিয়ে একটি কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটির চোখে মুখে সূর্যের রক্তিম আলো। ছবি থেকে চোখ ফেরানো মুশকিল। ভদ্রমহিলা আমতা আমতা করতে লাগলেন, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা না বলে তো রাখতে পারি না। বেশ, তাহলে নগদ দাম দিচ্ছি। টম গম্ভীর মুখে পকেটে হাত রাখল। পকেটে একটি মাত্র $50 নোট। ভদ্রমহিলা থেমে থেমে বলল, তার চেয়ে এক কাজ করো, ছবিটা রেখে যাও, আমি ওর সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। বেশ তো। টম জানে এই মেয়েটির স্বামীকে ছবিটি রাখতেই হবে। অবশ্য একটি ভালো ছবি হাতছাড়া হলো, তাতে কিছুই আসা যায় না, কাউকেই ধরে রাখা যায় না, সমস্তই হাতছাড়া হয়ে যায়। রুনকি যখন প্রথম উঠে এলো টমের ঘরে, তখন টম সিরামিক্সে কিছু ফ্যান্সি পেইন্ট করছিল। 10টি টবের অর্ডার আছে, বিকেল 5টার মধ্যে দিতে হবে, সময় লাগছে খুব বেশি। রুনকিকে ঢুকতে দেখে টম ঘাড় ঘুরিয়ে তাকালো, কিছু বলল না। রুনকি বলল, তোমার সঙ্গে থাকতে এলাম। বেশ তো, ভালো করেছ। টম ছবি আঁকায় মন দিল। নীল রংটা ঠিক মানাচ্ছে না। আমি বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো না। বাবা মাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে থাকতে সেটা ঠিক হতো না, আমি বুড়ো বুড়ি সহ্য করতে পারি না। তুমি মন দিয়ে শুনছো না টম, দয়া করে শোনো আমি কি বলছি, তাকাও আমার দিকে প্লিজ। আমি তোমার জন্য সব কিছু ছেড়ে ছুড়ে এসেছি। রুন, এটা তুমি ভুল বললে, তুমি আমার জন্য আসোনি, এসেছো নিজের জন্য। আমি তোমাকে কখনো আসতে বলিনি। মনের মধ্যে এসব ভুল ধারণা থাকা ঠিক না, এতে পরে কষ্ট পাবে। চট করে কফি বানিয়ে আনো তো দেখি আমার জন্য। চিনি 2 চামচ চাই, নো ক্রিম। বাইরে থেকে টমকে ভবঘুরেও ছন্নছড়া মনে হলেও আসলে সে মোটেও সেরকম নয়। রুনকি অবাক হয়ে দেখল টমের অত্যন্ত গোছালো স্বভাব। সিগারেট খেয়ে ঘরময় ছড়িয়ে রাখে না, হইচই হই হুল্লোর কিছুই করে না। রুনকির ঘুম ভাঙার আগেই সে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে ছবি নিয়ে বসে। ঘণ্টা 3 এক নাগারে কাজ করে। এই সময় তার মূর্তি ধ্যানী পুরুষের মতো। কথা বললে জবাব দেবে না, চা খাবে না, সিগারেট খাবে না। সকালের কাজ শেষ হলেই ঘণ্টাখানেক শুয়ে থাকবে চুপচাপ। তার ভাষায় এটি হচ্ছে মেডিটেশন। 12টা নাগাদ লাঞ্চ তৈরি হবে, লাঞ্চ শেষ করেই বেরোবে কাজের খোঁজে। সব দিন কাজ পাওয়া যায় না, ঘোরাঘুরি স্যার। তখন সে তার আঁকা চমৎকার একটি ছবি রাস্তার মোড়ে টাঙিয়ে বসে থাকবে। ছবির নিচে বড় বড় হরফে লেখা, একজন দুরারোগ্য ক্যান্সারে মরণাপন্ন শিল্পীকে সাহায্যের জন্য ছবিটি কিনুন। এই শিল্পী গোগের মতো ক্ষমতা নিয়ে জন্মেছে, কিন্তু হয় ভাগ্যের কি ছলনা, ছবি বিক্রি হয়ে যায় চট করে। যে কোনো ছবি বিক্রি হলেই টমের খানিক মন খারাপ হয়। বিড়বিড় করে নিজের মনে, কিছুই ধরে রাখা যাচ্ছে না। কোনো দিন মন খারাপের তীব্রতা এতই বাড়ে যে সে হুইস্কি খেতে খেতে চোখ লাল করে বাড়ি ফেরে। রুনকিকে গম্ভীর হয়ে বলে, প্রচুর ক্ষমতা নিয়ে জন্মেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লাল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার, অথচ লাল রঙের ব্যবহারটা এখনও শিখতে পারলাম না। এরকম জীবনের কোনো মানে হয়? এই জাতীয় কথাবার্তার কোনো অর্থ হয় না, বলাই বাহুল্য। তবু রুনকির ভয় করে। বড় শিল্পী না হয় ভালো। টম আর 10 জন মানুষের মতো সহজ স্বাভাবিক মানুষ হোক,
সংসারে ভালোবাসা থাকুক, সুখ থাকুক, খ্যাতির কি সত্যিই কোনো প্রয়োজন আছে? টম অবশ্য রুনকিকে খুবই পছন্দ করে, তবু রুনকির ভয় কাটে না। সবসময় মনে হয় একদিন সে হয়তো ভালো মানুষের মতো ঘর থেকে বেরোবে আর ফিরবে না। পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যাদের ভালোবাসা দিয়ে ধরে রাখা যায় না। রুনকি নিজেকে মানিয়ে নিল খুব সহজেই। বাজার করা, রান্না করা, কোনো কিছুই আর আগের মতো জটিল মনে হলো না তার কাছে। বাইরে বেরুলে একটি ক্ষীণ অস্বস্তি অবশ্য থাকে মনের মধ্যে, যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়। সবচেয়ে ভালো হতো যদি টমকে নিয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া যেত, প্রশান্ত মহাসাগরের ছোট্ট কোনো একটা দ্বীপে, যেখানে মানুষজন নেই, সারাক্ষণ হু হু করে হাওয়া বইছে। সন্ধ্যাবেলা আকাশ লাল করে সূর্য ডুবে হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে যায়। টমের এই বাড়িটি অবশ্যই দ্বীপের মতোই, শহরের বাইরে খোলামেলা একটা বাড়ি। কেউ ঠিকানা জানে না বলে কেউ আসে না। রুনকি মাকে টেলিফোন করে ঠিকানা দিতে চেয়েছিল। রাহেলা শান্ত স্বরে বলেছেন, তোমার ঠিকানার আমার কোনো প্রয়োজন নেই রুনকি, তোমার ঠিকানা তোমার কাছেই থাকুক। ঠিকানা না রাখলে টেলিফোন নাম্বার রাখো। রাহেলা উত্তর না দিয়ে টেলিফোন নামিয়ে রেখেছেন। কেউ জানে না রুনকি কোথায় আছে, তবু একদিন শফিক তার ভাঙা ডজ গাড়ি নিয়ে এসে উপস্থিত। রুনকির বিস্ময়ের সীমা রইল না। শফিক গাড়ি থেকে নেমেই বলল, বাংলাদেশি কায়দায় তোমাদের একটা বিয়ের ব্যবস্থা করবার জন্য এলাম। গায়ে হলুদ টলুদ সব হবে, বরের বাড়ি থেকে কনের বাড়িতে রুই মাছ যাবে, গায়ে হলুদের তত্ত্ব, দেশের একটা পাবলিসিটি হয়ে যাবে, মেলা লোকজন বলা হবে, কি বলো? টম বুঝি রাজি হবে? তোমার যে কিসব চিন্তাভাবনা শফিক ভাই, রাজি হবে না মানে টমের ঘাড় রাজি হবে। বেটা দেশের একটা বেজ্জতি করে ফেলেছে, বাংলাদেশি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে। শফিক ভাই, টম কাউকে ভাগিয়ে টাগিয়ে আনেনি, আমি নিজে এসেছি। আর আমার জন্য তোমার বাংলাদেশের কোনো বেজ্জতি হয়নি। আমি বাংলাদেশি নই, আমি বাই বার্থ আমেরিকান। আমার বাবা মার মতো ন্যাচারালাইজড সিটিজেন না। শফিক সারাদিন থাকলো রুনকির ওখানে। দি মেঘনা রেস্টুরেন্ট খোলার ব্যাপারে তার রুনকির সাহায্য দরকার। হুলুস্থুল কাণ্ড করতে হবে সেখানে। লাঞ্চ ও ডিনারের টাইমে পল্লী গীতির সুর বাজবে। বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীদের তেল রঙের নিসর্গ দৃশ্যের ছবি দিয়ে সাজানো হবে। খাওয়া শেষে হাতে তুলে দেওয়া হবে এক খিলি পান এবং খাঁটি বাংলায় বলা হবে, আবার আসবেন। কিন্তু টাকাটা তুমি পাচ্ছ কোথায়? সবার কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় হবে, তোমাকেও দিতে হবে, ছাড়াছাড়ি নেই। আমার কাছে আছে কুললে $100। দাও, $100ই সই, তোমাকে দিয়েই শুরু। অক্টোবর মাস, বরফ পড়ার সময় নয়, কিন্তু আবহাওয়া অফিস বলছে তুষারপাত হতে পারে। সম্ভাবনা 20% আকাশ অবশ্য পরিষ্কার, ঝকঝকে রোদ। সন্ধ্যার আগে আগে দেখা গেল সব ঘোলাটে হয়ে আসছে। 6:30 থেকে ঝুরঝুর করে বরফ পড়তেও শুরু করলো। বছরের প্রথম বরফ, খুশির ঢেউ খেলে গেল চারদিকে। ছেলে বুড়ো সবাই চোখ বড় বড় করে বলছে, আহা কি চমৎকার তুষার পড়ছে, হাউ লাভলি। রাত 9টার খবরে বলল কানাডা থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর উষ্ণ হাওয়া আসছে সাউথ থেকে, কাজেই সারা রাত ধরে ব্লিজার্ড হতে পারে। ইতিমধ্যে 1 ফুটের মতো বরফ পড়েছে, রাস্তাঘাট পিছল, কেউ যেন বিনা প্রয়োজনে বাইরে বের না হয়। আনিস মোটা একটি কম্বল গায়ে জড়িয়ে সোফায় আরাম করে বসল। ঘরে একটি ফায়ার প্লেস আছে। ফায়ার প্লেসে আগুন জ্বালানির কায়দা কানুন তার ভালো জানা নেই। চিমনি পরিষ্কার আছে কিনা কে জানে, এর চেয়ে কম্বল জড়িয়ে থাকাই ভালো। কফি পাটে কফি গরম হচ্ছে, টিভিতে দেখাচ্ছে ডেভিড কপারফিল্ডের ম্যাজিক। হাতের কাছে 2টি রগরগে ভূতের বই, একটি স্টিফেন কিংয়ের সাইনিং। নিউ ইয়র্ক টাইমসের মতে কোনো সুস্থ লোক এই বই একা একা পড়তে পারবে না। অন্যটি ডিমস কিলেনের দি আদার নুন, পিশাচ নিয়ে লেখা রক্ত জল করা উপন্যাস। রিজার্ডের রাতের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি কল্পনাও করা যায় না। আনিস জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। বরফে সমস্ত ঢেকে গেছে, বাতাসের সঙ্গে উঠছে বরফের কণা। গাছের পাতায় মাখনের মতো থরে থরে তুষার জমতে শুরু করেছে। একটি ধবধবে সাদা রঙের প্রচণ্ড চাঁদ যেন ঢেকে ফেলেছে শহরটিকে। প্রচণ্ড ঠান্ডাতেও তার গায়ে পাতলা একটা উইন্ড ব্রেকার ছাড়া আর কিছুই নেই। কালো একটা স্কার্ফে কান দুটি ঢাকা, হাতে খাবারের একটি প্যাকেট। মালিশা বলল, আমি ভাবলাম কেউ নেই, অনেকক্ষণ ধরে কড়া নাড়ছি। ঘরে তোমার বান্ধবীরা কেউ আছে বুঝি? ভেতরে এসো, এরকম দিনে বেরুলে কি জন্যে? তুমি কথার জবাব দাওনি, ঘরে কি তোমার বান্ধবীরা কেউ আছে? না, নেই। যাক, আমি শুধু দুজনের জন্য খাবার এনেছি। স্কার্ফটা খুলে মাথা মুছে নাও, এত তারা কিসের মালিশা? তারা আছে, দুপুরে খাইনি কিছু, খাবার সব ঠান্ডা হয়ে আছে, গরম করতে দিয়ে তারপর হাত মুখ ধোবো। খাবার বিশেষ কিছু নয়, বড় একটি প্যান পিজা, কয়েকটি মেক্সিকান ট্যাকো এবং 1 বোতল সস্তা বার্গান্ডি। আনিস বলল, কোনো বিশেষ উপলক্ষ আছে কি মালিশা? আজ আমার জন্মদিন। 2 মাস আগে একবার তুমি জন্মদিনের খাবার খাইয়েছ, ওই দিন মিথ্যা বলেছিলাম। তোমাকে কোথাও নিয়ে যেতে ইচ্ছা হচ্ছিল, জন্মদিনের অজুহাত দিয়ে নিয়ে গেলাম। এমনি বললে বুঝি যেতাম না? না, আমি ভালো মেয়ে নই,
আমার সঙ্গে বেরোতে হয়তো তোমার সংকোচ হতো। মালিশা দ্রুত হাতে খাবার ওভেনে ঢুকিয়ে মাথার চুল মুছতে শুরু করলো। হঠাৎ করে এসেছি বলে রাগ করোনি তো? টেলিফোন করবো ভেবেছিলাম, পরে ভাবলাম টেলিফোনে তুমি বলে বসতে পারো আমি ব্যস্ত, সামনাসামনি কেউ এমন কথা বলতে পারবে না। তুমি কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হব কেন? জন্মদিনের কেক কোথায়? কেক কেনা গেল না, টাকা কম পড়ে গেল, তাছাড়া কেক আমার ভালোও লাগে না। আনিস লক্ষ্য করলো মালিশার চোখ ঈষব রক্তাভ, একটু যেন ঢুলছে। তুমি কি প্রচুর ড্রিঙ্ক করেছো মালিশা? প্রচুর নয়, তবে করেছি, একা একা ভালো লাগছিল না। টেলিফোন করলে একটা কেকের ব্যবস্থা করা যায়, কিন্তু আবহাওয়ার যা ধরন ধারণ, কেউ কি অর্ডার নেবে? চেষ্টা করে দেখা যেতে পারে। আনিস বসবার ঘরে চলে এলো, গলা উঁচু করে বলল, তুমি খাবার খাও মালিশা, আমি একটা টেলিফোন সেরে আসছি। অর্ডার নিল, বলল 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবে, শুধু কেক নয়, 10টি লাল গোলাপের একটি তোড়াও আসবে সেই সঙ্গে। আনিসের মনে হলো সে নিজেও খুব নিঃসঙ্গ। মালিশা হঠাৎ করে আসায় তার খুবই ভালো লাগছে, একটা কেমন যেন অন্য ধরনের আনন্দ। আনিস, পিজা তোমার ভালো লাগে তো? খুব ভালো লাগে। সস্তার মধ্যে খুব ভালো খাবার, তাই না? তা ঠিক। আমার বয়স 21 বছরের একটি মেয়ের জন্মদিনে কোনো লোকজন নেই, কেউ বিশ্বাস করবে এই কথা? জন আসবে বলেছিল, আমি এইসব কিনেছিলাম জন এবং আমার জন্য। তার নাকি হঠাৎ মাইগ্রেন পেইন শুরু হয়েছে। জনকে? আমার একজন বন্ধু সিআরসে কাজ করে। তোমার কি মনে হয় ও সত্যি সত্যি মাইগ্রেন পেইন? জনের একজন নতুন বান্ধবী হয়েছে, একটা মেক্সিকান মেয়ে, ও নির্ঘাত ওর সঙ্গে ঝুলাঝুলি করছে। তোমার কি মনে হয়? আমার পক্ষে বলা মুশকিল, নির্ভর করে জনের সঙ্গে তোমার পরিচয় কীরকম তার উপর। পরপর 4 শনিবার ডেট করেছি, জন নিজেও ডেট চেয়েছে। 2 রাত ঘুমিয়েছি ওর সঙ্গে, ওটা ঠিক হয়নি, ওতে দাম কমে যায়। তাছাড়া ওই মেক্সিকান মেয়েটিকে তো তুমি দেখোনি, দারুণ ফিগার, পুরুষদের কাছে ফিগারটাই আসল। তোমার মা কেমন আছে? ভালোই, গত সপ্তাহে চিঠি পেয়েছি, বুড়ির শখ হয়েছে বিশ্বভ্রমণের, একজন সঙ্গীও পেয়েছে, জিম ডগলাস। মনে হয় বুড়ো ফুসলে ফাসলে নিয়ে যাচ্ছে, টাকার গন্ধ পেয়েছে বুঝলে না, দুজন ফিট করে বিয়েও করে বসতে পারে। তাহলে বড়ই ঝামেলা হবে, হয়তো দেখা যাবে কিছুই পেলাম না। আমার যা ভাগ্য। কোথায় যাচ্ছেন তোমার মা? কে জানে কোথায়, আমি লিখেছি যাও মা ঘুরে আসো, তোমার ভালো লাগে আমার ভালো। এবং ডংলাস সাহেব যখন যাচ্ছেন তখন তো তোমার খুব ফান হবে। মনের কথা নয় বুঝতেই পারছি, সবই বানানো। মালিশা খাবার কিছুই স্পর্শ করল না, চকচক করে 1 গ্লাস বার্গান্ডি খেয়ে ফেলল। তার মনে হয় নেশা হয়েছে, চোখের কোণে লালাভ। শোনো আনিস, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। হাসছো কেন? তোমার কি ধারণা আমার নেশা? মোটেই না। কফি খাবে? না। শোনো আনিস, আমার মিলিয়নিয়ার হবার সম্ভাবনা খুব বেশি, তুমি কি আমাকে বিয়ে করবে? ভালোই হবে তোমার। টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে কেন? তোমার নিজের দাম তো কিছু কম নয়। আমাকে খুশি করার জন্য বলছো? না। নিশানাথ বাবুর কথা মনে নেই? তিনি বলেছিলেন তোমাকে দেখতে ইন্ডিয়ান গডেসের মতো লাগে। আমার মনে আছে আনিস, আমার যখন টাকা হবে তখন আমি ওই ইন্ডিয়ান ভদ্রলোককে একটা বুইক স্কাইলার গাড়ি কিনে দেব। ওর কি বুইক স্কাইলার গাড়ি আছে? না, ও সেসবের বালাই নেই। ম্যাকের স্কাইলার গাড়ি ছিল, ম্যাক ছিল দারুণ বড় লোক, ওর সঙ্গে আমি অনেকবার ডেটে গিয়েছি। ও আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল যার নাম $275, আমি তোমাকে দেখাবো। আর খেও না মালিশা। কেন খাবো না কেন? বেশি হয়ে যাচ্ছে, তোমার হাত কাঁপছে। হাত কাঁপছে কারণ আমার জ্বর আসছে, আমার শরীর ভালো নয়। ডাক্তার দেখিয়েছো? না, ডাক্তার দেখাবার মতো কিছু নয়, তাছাড়া আমার হেলথ ইন্স্যুরেন্স নেই। ডাক্তারের কাছে গেলেই গাদাখানেক ডলার লাগবে, সেটা কি আমাকে দেবে? তুমি নিশ্চয়ই দেবে না। কেক চলে এলো 10টার দিকে, সিলোফেন কাগজে মোড়া 10টি লাল টুকটুকে গোলাপ। মালিশা অনেকক্ষণ অবাক হয়ে দেখল ফুলগুলি। আনিস হাসি মুখে বলল, শুভ জন্মদিন মালিশা। মালিশা জবাব দিল না, তার চোখে জল আসছে, সে তা গোপন করবার জন্য অন্যদিকে তাকিয়ে রইল। এ বছর প্রচণ্ড শীত পড়েছে। ফার্গোতে যারা বসবাস করে তারা পর্যন্ত বলছে ন্যাস্টি ওয়েদার। ফেব্রুয়ারি মাসে 4 ফুটের মতো বরফ জমে গেল শহরে। সন্ধ্যার পর লোকজন আর ঘর ছেড়ে বের হয় না। কেউ যে শপিংয়ে গিয়ে ঘুরে ফিরে মন তাজা করবে সেই উপায়ও নেই। ঘণ্টাখানিক গাড়ি ঠান্ডায় পড়ে থাকলে আর স্টার্ট নেবে না। বড় বড় উইন্টার সেল হচ্ছে, সেখানে পর্যন্তও লোকজন নেই। টমের দিনকাল বেশ খারাপ হয়ে গেল। কাজ নেই। গোটা ফেব্রুয়ারি মাসে বাচ্চাদের বইয়ের একটা ইলাস্ট্রেশন ছাড়া আর কোনো কাজ জুটল না। রাস্তায় দাঁড়িয়ে ছবি বিক্রিও বন্ধ।
এই প্রচণ্ড ঠান্ডায় পায়ে হেঁটে কেউ চলাফেরা করে না। সবাই বের হয় গাড়ি নিয়ে। কার দায় পড়েছে গাড়ি থামিয়ে ছবি কিনবে? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাড়িটি ছেড়ে শহরতলির একটা অ্যাপার্টমেন্ট নিতে হয়েছে। সেখানে রান্নাঘর এবং বাথরুম শেয়ার করতে হয়। টম বেশ কয়েকবার বলেছে এই শহর ছেড়ে অন্য কোথাও যাবে, কিন্তু বলা পর্যন্তই। সে নাকি বরফে ঢাকা শহরের কয়েকটি ছবি এঁকেই বিদায় হবে। ছবি এঁকে ফেললেই হয়, কিন্তু এখনও তার মন মতো বরফ জমা হয়নি। প্রকৃতির কাছে সম্পূর্ণ পরাজিত একটি শহরের ছবি আঁকবো, তারপর বিদায়। বুঝলে রুনকি, এখনও সময় হয়নি। পরাজিত হবার আর বাকি কোথায়? অনেক বাকি, এখনও বাকি আছে। এই অ্যাপার্টমেন্টটিতে রুনকির গা ঘিন ঘিন করে। যে মেয়েটির সঙ্গে রান্নাঘর ও বাথরুম শেয়ার করতে হয় সে সব কিছু বড় ময়লা করে রাখে। গভীর রাত পর্যন্ত হাই ভলিউমে গান শোনে। সময় অসময়ে টমের কাছে সিগারেট চায়। ভালো লাগে না রুনকির। অস্বাস্থ্যকর পরিবেশ। প্রায় অ্যাপার্টমেন্টের সিঁড়িতে মদ খেয়ে লোকজন গলা ফাটিয়ে চেঁচায়। কিছুদিন আগে পুলিশ এসে 6 নম্বর ঘর থেকে একটি লোকটিকে ধরে নিয়ে গেল। এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়, কিন্তু যাবার উপায় নেই। এর চেয়ে সস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না। টম নিজেও অনেক খুঁজেখুঁজি করেছে, কিন্তু ওর হাতে একবারেই খালি। অবস্থা এরকম চললে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য হাত পাততে হবে। টমের তাতে খুবই আপত্তি। আমি কি ভিখিরি যে আনএমপ্লয়মেন্ট নেব? যখন কিছুই থাকবে না তখন কি করবে? তখন অন্য কোথাও যাব। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। কোনো কাজ টাজ করে টমকে সাহায্য করার ইচ্ছা হয় রুনকির, কিন্তু শীতের সময়টায় কাজ পাওয়া খুব মুশকিল। একটি কাজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ফার্গোতে। গাড়ি ছাড়া অতদূর যাওয়ার কোনো উপায় নেই। বাস ওই লাইনে যায় না। টমের গাড়িও নেই। দিনরাত ঘরে বসে থাকতে হয় রুনকির। ইউনিভার্সিটির ক্লাস বাদ দিতে হয়েছে। উইন্টার কোয়ার্টারের নাম রেজিস্ট্রি করা হয়নি। ধারে $700 জোগাড় করা গেল না। টম কাজের খোঁজে সারাদিন ঘোরাঘুরি করে। রুনকি ঘরেই থাকে। ভালো লাগে না। টম সেদিন বলল, তুমি বাবা মার কাছে ফিরে যাও রুনকি। কেন? তোমার এখানে আর মন লাগছে না। আমি কি বলছি মন লাগছে না? বলতে লজ্জা লাগছে বলে বলছো না। বাবা মার কাছে ফিরে যেতেও তোমার লজ্জা লাগছে। লজ্জার কিছু নেই রুনকি। তুমি বড্ড বাজে কথা বলো। এটা তুমি ভুল বললে। বাজে কথা আমি কখনোই বলি না। তোমার মধ্যে দ্বিধা দেখতে পাচ্ছি বলেই বলছি। তোমার কি ধারণা আমি আর তোমাকে ভালোবাসি না? সে কথা আমি বলিনি রুন। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি খুব চমৎকার একটি মেয়ে। তোমাকে যে কেউ ভালোবাসবে। তুমি কিন্তু আমার কথার জবাব দাওনি। আমি তোমাকে খুবই ভালোবাসি। যদি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ চলো অন্য কোথাও যাই। আর কয়েকটা দিন প্রকৃতির কাছে শহরের পরাজয়ের ছবিটা শেষ করেই রওনা হব। রুনকির এখন মাঝে মাঝে ইচ্ছা করে মার সঙ্গে গিয়ে কথা বলে, কিন্তু সাহস হয় না। তার দিকে তাকিয়েই মা নিশ্চয়ই বুঝে ফেলবেন ব্যাপারটা। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। শফিক এসেছিল সেদিন। সে শুধু বলল, বাহ, স্বাস্থ্য ভালো হয়েছে তোমার রুনকি। রুনকি একবার ভাবল শফিককে বলবে ব্যাপারটা, কিন্তু বলতে বলতেও সামলে গেল। টমকে আগে জানানো উচিত। শফিক এলেই অনেক খবর পাওয়া যায়, সমস্তই বাংলাদেশের খবর। বুঝলে রুনকি, জিয়াউর রহমান সাহেবের নাম হয়েছে এখন জিয়াউর রহমান খালকাটি। শুধুই খাল কাটছে। জিয়াউর রহমানকে? মাই গড, আমাদের প্রেসিডেন্ট, ফেরেশতা আদমি। তাই নাকি? বেচারার একটা হাফ শার্ট আর 2টো ট্রাউজার, আর কিছুই নেই। কে সে তুমি বলো? এই তো বিশ্বাস হলো না। মিথ্যা বলবো কেন খামাখা? 1 পয়সা বেতন নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। বেতন না নিলে চলে কি করে? চলে আর কোথায়, কিছুই চলে না। দেশের জন্য লোকটার জান কবুল। নিজের দিকে তাকাবার সময় আছে? শফিক এলে রুনকি কিছুতেই যেতে দেয় না। বাংলাদেশি রান্না রাখতে চেষ্টা করে। ভাত রান্না হয় সেদিন। রান্না কেমন হয়েছে শফিক ভাই? মার মতো হয়েছে? আরে চমৎকার, ফার্স্ট ক্লাস। ভাতটা বেশি নরম হয়ে গেছে না? নরমই আমার কাছে ভালো লাগে। চাবানোর দরকার হয় না, মুখে ফেললেই হরহর করে নেমে যায়। চাকরি পেয়েছো? না, জোসেফিনকে খুব তেলাচ্ছি, কাজ হচ্ছে না। অন্য কোথাও চেষ্টা করো। গ্রিন কার্ড নেই, কাজ দেবে কি আমাকে? গভীর সমুদ্র। সেবার যে বলেছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা কাজ পাবে। সম্ভাবনা 40%। বাদরের দেখাশোনা, খাঁচা পরিষ্কার করা, ওদের ব্যালেন্স ডায়েট দেওয়া। ডক্টর লুইসের হাতেই সব। দেখি বেটাকে ভজনা যায় কিনা। সারার দয়া মায়া কিছুই নেই শরীরে। দুঃখের কথা বলেও লাভ হয় না। পরাজিত শহরের ছবি টমের আঁকা হলো না। মন্টানার ছোট্ট একটা শহরে কাজ পাওয়া গেল। এক ভদ্রলোক পাহাড়ের ওপর চমৎকার একটি শীতাবাস বানিয়েছেন। তার লবির ডেকোরেশন। কাজটি লোভনীয়, কারণ যতদিন কাজ শেষ না হচ্ছে ততদিন শীতাবাসে থাকা খাওয়ার ব্যবস্থা। পাশেই স্কি করবার স্পট। জমে যাওয়া একটি হ্রদ আছে, সেখানে উইন্টার ফিশিংয়ের ব্যবস্থা আছে। বরফ খুঁড়ে ছিপ ফেললেই প্রকাণ্ড সাপ সব কার্প ধরা পড়ে। টম রাজি হয়ে গেল। পরাজিত শহরের ছবি পরেও আঁকা যাবে। রুনকিকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় শ্যাম্পেনের একটা বোতল নিয়ে এলো। এসে রুনকি, সেলিব্রেট করা যাক। কিসের সেলিব্রেশন?
তোমার বাচ্চা আসছে সেই সেলিব্রেশন। তুমি কখন জানলে? সেটা কি খুব ইম্পর্ট্যান্ট? আমার বাচ্চা খুব ভাগ্যবান হবে। আর শোনো রুনকি, আমার মনে হয় আমাদের বিয়ে করা উচিত। ম্যারেজ লাইসেন্স এখান থেকেই নিয়ে যাব। হানিমুন হবে মন্টানায়, ঠিক আছে? নাকি তুমি আনম্যারিড মাদার হতে চাও? তোমাকে বিয়ের পর আমার বাবা মার কাছে নিয়ে যাব। সিয়াটলে থাকেন তারা, তাদের ছোট্ট একটা ফার্ম আছে, তোমার ভালো লাগবে। তবে যেতে হবে গরমের সময়, তখন ওয়েদার ভালো থাকে। ও কি, কাঁদছো কেন তুমি? মন্টানায় যাবার আগে রুনকি দেখা করতে গেল মার সঙ্গে। রাহেলা দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি মা, ঘরে ঢুকতে দেবে না? রাহেলা কথা বললেন না, দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বাবা কোথায়? মিনিয়াপোলিস গিয়েছে। কবে ফিরবে? সোমবার। ও, তাহলে আর দেখা হচ্ছে না। আমরা মন্টানা চলে যাচ্ছি মা। রুনকি ওভারকোট খুলতেই শান্ত স্বরে বললেন, মা হচ্ছ তাহলে? হ্যাঁ, হচ্ছি। তোমার এমন মুখ কালো করবার দরকার নেই মা, আমরা বিয়ে করেছি, ম্যারেজ লাইসেন্স জোগাড় হয়েছে। বিয়েতে আসবে না জানি, তবু কার্ড পাঠাবো। কফি খাওয়াবে? যা ঠান্ডা বাইরে। তোমার পড়াশোনার পাঠ তাহলে চুকেছে, আবার শুরু করব। তাছাড়া কি, পুঁথিগত পড়াশোনার তেমন দাম নেই মা। পৃথিবীতে যত ট্যালেন্টেড লোক জন্মেছে তাদের কারোর ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না। তা ছিল না, কিন্তু ওদের ট্যালেন্ট ছিল, তোমার তা নেই। রুনকির ঘরটি রাহেলা চমৎকার করে সাজিয়ে রেখেছেন। দেখেই মনে হবে এই বাড়ির মেয়েটি হয়তো কলেজে গিয়েছে, ফিরে আসবে এক্ষুনি। রুনকি দেখল তার ব্যবহৃত কাপড়গুলি পর্যন্ত ইস্ত্রি করে রাখা হয়েছে। বারবি ডল দুটি মা নিচ থেকে নিয়ে এসে তার ঘরে রেখেছেন। দেয়ালে রুনকির ছোটবেলার একটি ছবি বাবলগাম দিয়ে বল বানানোর চেষ্টা করছে রুনকি। রাহেলা শুনলেন উপরে গান বাজছে, কিংস্টোন ট্রায়ারের বিখ্যাত গান। তিনি নিঃশব্দে উপরে উঠে এলেন। রুনকি কার্পেটে পা ছড়িয়ে চুপচাপ বসে আছে, ক্লান্ত বিষণ্ণ একটি ভঙ্গি। কাছে নাকি? রুনকি, তুমি কি দুপুরে খাবে এখানে? না মা, দুপুরে আমরা রওনা হব। টম এসে এখান থেকে তুলে নেবে আমাকে। তুমি যদি তোমার কোনো জিনিসপত্র নিতে চাও নিতে পারো। মা, আমি কিছুই নিতে চাই না। তুমি কি আমার বাচ্চাটির জন্য দুটো নাম দেবে? একটা ছেলের নাম, একটা মেয়ের নাম। আমার নাম তোমাদের পছন্দ হবে না রুনকি, তোমরা নিজেরা নাম বেছে নাও। কেন তুমি এত রেগে আছো মা? তুমি কি বুঝতে পারছো না আমি অনেক দূর চলে যাচ্ছি? দূরে গেছে অনেক আগে, নতুন করে বোঝাবুঝির কিছু নেই। নিশানাথবাবু খুব সকালে ঘর ছেড়ে বেরিয়েছেন। উদ্দেশ্য আশেপাশের গ্যারেজ সেলগুলি খুঁজে দেখা। প্রি উইন্টার গ্যারেজ সেল শুরু হয়েছে। বুড়ো বুড়ির দল অপ্রয়োজনীয় জিনিসপত্র গাড়ির গ্যারেজে সাজিয়ে বসে আছে, মূল্য নামমাত্র। নিশানাথবাবু সকাল থেকে এসব দেখে বেড়াচ্ছেন। গ্যারেজ সেলে ঘুরে বেড়ান তার বাতিকের মতো। যেসব জিনিস তিনি গত 14 বছরে কিনেছেন তার মধ্যে একটি প্রকাণ্ড পিয়ানো পর্যন্ত আছে। এমি স্ট্রিটের দুতলা বাড়ি গ্যারেজ সেলে কেনা জঞ্জাল দিয়ে তিনি ভর্তি করে ফেলেছেন। নতুন কিছু কিনে রাখবার জায়গা নেই, তবু কিনছেন। আজ তার একটি ফুলদানি পছন্দ হলো, জার্মান সিলভারের ফুলদানি, খুব সুন্দর কাজ। দাম লেখা আছে $1। এর চেয়ে কমে দিতে পারো? $1 বড্ড বেশি মনে হচ্ছে। যে বুড়ো জিনিসপত্র সাজিয়ে বসে আছে সে অবাক হয়ে বলল, $1 কি যথেষ্ট কম নয় ডক্টর নিশানাথ? নিশানাথবাবু দেখলেন বুড়ো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্ট্যানলি। মাঙ্কি ক্যাপে সমস্ত মুখ ঢেকে রেখেছে বলে চেনা যাচ্ছে না। গুড মর্নিং স্ট্যানলি। গুড মর্নিং। কফি খাবে? গ্যাস সেল উপলক্ষে কফি পাওয়া যাচ্ছে, 50 সেন্ট চার্জ, ফ্রি রিফিল। নিশানাথবাবু 50 সেন্ট দিয়ে এক পেয়ালা কফি নিলেন। বিক্রি টিক্রি কেমন? মন্দ নয়, $9.5 বিক্রি করেছি। বসো তুমি, ওই চেয়ারটাতে বসো। নিশানাথবাবু অবাক হয়ে স্ট্যানলির দিকে তাকালেন। এই লোকটি মাসে $4,000 মতো পায়। দুপুরের একটা সাদাসিধা লাঞ্চের জন্যই খরচ করে $30-40, অথচ সে বাড়িতে যত সব জঞ্জাল সাজিয়ে $9.5 বিক্রি করে কি খুশি। স্ট্যানলি ভারী স্বরে বলল, ওল্ড হোমে যাওয়ার প্রস্তুতি বুঝলে, জিনিসপত্র সব বিক্রি টিক্রি করে হাত খালি করছি। প্রস্তুতি কি একটু সকাল সকাল নিয়ে ফেলছো না? রিটায়ার করবার টাইম হয়ে আসছে, বছর 2 আছে মাত্র। নিশানাথবাবু জার্মান সিলভারের ফুলদানি ছাড়াও একটা বড় আয়না কিনে ফেললেন। আয়নাটির দাম পড়ল $3। স্ট্যানলি বারবার বলল, আয়নাটাতে খুব জিতে গেলে। আমার স্ত্রী ইটালি থেকে 600 লিরা দিয়ে কিনেছিল। তিনি বাড়ি ফিরলেন 11টার দিকে। কি আশ্চর্য, রুনকি বসে আছে বারান্দার ইজি চেয়ারে। রুনকি হাসি মুখে বলল, গ্যারেজ সেলে গিয়েছিলেন চাচা? ইস, কি যে ক্রোক বাঁধিয়েছেন। ভেতরে আয় রুনকি। আজ কি কিনলেন? জার্মান সিলভারের একটা ফুলদানি আর একটা আয়না। তুই নিবি?
না। আয়নাটা নিয়ে যা, ভালো জিনিস, 600 লিরা দাম পড়েছে ইটালিতে। পড়ুক। চাচা, আপনার কাছে বিদায় নিতে এলাম। আমরা মন্টানায় চলে যাচ্ছি। মন্টানা খুব সুন্দর জায়গা। আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না। অল্প বয়সী মেয়ে নিরাশ ভঙ্গিতে কথা বললে ভালো লাগে না। তাদের বলা উচিত আবার হয়তো দেখা হবে, অর্থ একই আনসার্টিনিটি, কিন্তু বলার ভঙ্গিটা অপটিমিস্টিক। চায়ের সঙ্গে আর কিছু খাবি? না চাচা, আপনাকে একটা খবর দিই, আমরা বিয়ে করছি। জানি, শফিক বলেছে। বাঙালি কায়দায় নাকি বিয়ে হবে? না, সেরকম কিছু না। কাঁদছিস কেন মা? চাচা, আমি কি ভুল করছি? কোনটা ভুল আর কোনটা নয় তা বোঝা মানুষের সাধ্যের বাইরে। ও নিয়ে চিন্তা করিস না, চা খা। খিদিরপুরের এক কলেজে অঙ্ক পড়াতাম, বুঝলি রুনকি? কি নিদারুণ অভাব গেছে আমার। আর এখন পাস বই দেখলে তুই চমকে উঠবি। আমি যদি খিদিরপুরে পড়ে থাকতাম সেটা ভুল হতো, আবার আমেরিকা আসাটাও ভুল হয়েছে। তাহলে ঠিক কোনটা? বেঁচে থাকার আনন্দটাই একমাত্র সত্যি, ওইটি থাকলেই হলো। আয়নাটা একটা কাগজ দিয়ে বেঁধে দেই মা। দিন। নিশানাথবাবু আয়নাটি গিফট র্যাপ করবার জন্য পাশের ঘরে চলে গেলেন। রুনকি একটু হাসলো। সে জানে নিশানাথবাবু শুধু আয়না কাগজ দিয়ে বাঁধবেন না, সেই সঙ্গে একটা খামের মধ্যে মোটা অঙ্কের একটা চেক থাকবে। এটি নিশানাথবাবুর একটি পুরনো অভ্যাস। রুনকির সব জন্মদিনে তিনি রুনকিকে গল্পের বই দেন। সেই বইয়ের ভেতর একটা খাম থাকবেই। যা দেওয়ার তা সরাসরি দিয়ে দিলেই হয়, কিন্তু তা তিনি দেবেন না। কত রকম অদ্ভুত মানুষ দুনিয়াতে আছে। জোসেফাইনের মন ভেজানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বুড়ি পরিষ্কার বলে দিয়েছে, কাজ তোমাকে দেব না। মাথা বেঠিক লোক আমি রাখি না। লুনাটিকদের বিষয়ে আমার অ্যালার্জি আছে। আমাকে তো তাহলে না খেয়ে থাকতে হয় জোসেফাইন। তুমি ছাড়া কে আমাকে কাজ দেবে? উপোস দিতে হবে আমাকে। একেবারে কিছুই না জুটলে এখানে এসে হামবার্গার খেয়ে যাবে, চার্জ লাগবে না, কিন্তু চাকরি তোমাকে দিচ্ছি না। ফার্গোতে বিদেশিদের কাজ পাওয়া ক্রমে জটিল হয়ে উঠছে। অ্যাড দেখে টেলিফোন করলেই জিজ্ঞেস করে গ্রিন কার্ড আছে, নেই শুনলেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। যারা কিছুটা ভদ্র তারা মিষ্টি সুরে বলে, ওখানে ওপেনিং নেই, তুমি ঠিকানা রেখে যাও, আমরা ওপেনিং হলে খবর দেব। ওপেনিং তো নেই, অ্যাড দিলে কেন? কয়েকটি ওপেনিং ছিল, সেগুলি ফিল্ড আপ। দি মেঘনা রেস্টুরেন্টের জন্য যে টাকা পয়সা উঠেছে সর্বমোট $711, সেখানে হাত পড়েছে। রেস্টুরেন্টের চিন্তা এখন আর তেমন নেই, কারণ রহমান তার ইন্ডিয়া হাউস নিয়ে পিছিয়ে পড়েছে। তার ধারণা এত ছোট শহরে বিদেশি রেস্তোরাঁ চলবে না। সে খোঁজ নিয়ে দেখেছে এখানে যে কটি চীনা রেস্তোরাঁ আছে সেখানে শুক্র শনি এই 2 দিন যা লোকজন হয়, অন্যদিন রেস্তোরাঁ খা খা করে। তাছাড়া এই প্রচণ্ড শীতে কার এমন মাথা ব্যথা যে কাঁপতে কাঁপতে বাইরে খেতে আসবে। এদিকে ইমিগ্রেশনের লোকজনও বেশ ঝামেলা করছে। 3-4টা চিঠি এসেছে। কোনোদিন হুট করে হয়তো পুলিশ এসে হাজির হবে। ঠিকানা বদলাতে হলো সেই কারণেই। নিক্স প্লেসের উল্টো দিকে ছোট একটা ঘর, শুধু শোয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া নিক্স প্লেসে। বুড়ি তার কথায় রেখেছে। খাওয়ার পর বিল দিতে গেলে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে, কাজ পেয়েছো? না, নো চার্জ। বেশ, খাতায় লিখে রাখো, চাকরি পেলে সব একসঙ্গে দেব। বাকির কারবার আমি করি না, ভাগো। কাজ শেষ পর্যন্ত পাওয়া গেল। ফার্মেসি ডিপার্টমেন্টে সেই চাকরি। গোটা 10 বাদর, কয়েকটি কুকুর আর প্রায় 100 গিনিপিগের দেখাশোনা। সময় মতো খাবার দাবার দেওয়া, খাঁচা পরিষ্কার করা, পশুগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত রাখা। কাজ অনেক, সেই তুলনায় বেতন অল্প। $90 প্রতি সপ্তাহে। $90ই সই। মহা উৎসবে কাজ লেগে গেল শফিক। কাজটা যত খারাপ মনে হয়েছিল তত নয়। বাদরের খাঁচায় একটিকে পাওয়া গেল একেবারে শিশু। শফিককে দেখেই সে দাঁত বের করে ভেঙচে দিল। শফিক অবাক। আরে, তুই এসব ফাজলামি কোত্থেকে শিখলি? বানরের বাচ্চাটি কথা শুনে উৎসাহিত হয়েই বোধ হয় থু করে একদলা থুতু ছিটিয়ে দিল শফিকের দিকে। মহা মুসিবত হল। সন্ধ্যা 7টা বাজে। আনিস সবেমাত্র ফিরেছে ইউনিভার্সিটি থেকে। হাত মুখ ধোয়াও হয়নি। শফিক এসে হাজির। এক্ষুনি যেতে হবে তার সঙ্গে। আরে কি ব্যাপার আগে বল। আগে বললে আপনি আর যাবেন না। যাব, ঘরে তেমন কিছু নেই। এখন বল ব্যাপারটা কি? জং বাহাদুরের শয়তানিটা দেখাবো আপনাকে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, শালা 1 নাম্বার হারামি। জং বাহাদুরটাকে? ও, আপনাকে তো বলা হয়নি। বাচ্চা একটা বাদর। বাচ্চা হলে কি হবে, শয়তানের হাড্ডি, দেখবেন নিজের চোখে। নিজের চোখে কিছুই দেখা গেল না। জং বাহাদুর ঘুমিয়ে পড়েছে। শফিক খুব মনমরা হয়ে পড়ল। আনিস হাসি মুখে বলল, কালকে এসে দেখব। সকাল সকাল আসবেন? খাবার দেওয়ার সময় হলে কি করে দেখবেন? বিকেলবেলা একটা কলা, একটা আপেল আর একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। শালা কলা ডিমটা খেয়ে আপেলটা আমাকে সাচ্ছে, দেখেন কাণ্ড। তুমি না বললে শয়তানের হাড্ডি? আমার কাছে তো বেশ ভালো মানুষই মনে হচ্ছে। আরে না না, তার বজ্জাতির কথা তো কিছুই বললাম না। তোমার কি কোনো কাজ আছে শফিক? তোমার গাড়িতে আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারবে? কোথায়?
একটি মেয়ের সঙ্গে আমার কিছু পরিচয় হয়েছে, অনেকদিন তার খোঁজ নেই, ভাবলাম একটু খোঁজ নেব। আমি দেশে ফিরে যাব শফিক, আমার ভালো লাগছে না। আমি ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে যেতে চাই। সে কোথায় থাকে? সাউথ ফার্গো। চলুন যাই, ফুলের দোকান হয়ে যাবেন, ফুল টুল নেবেন। ফুল কেন? আমেরিকান মেয়েকে বিয়ের কথা কি ফুল ছাড়া বলা যায়? এক গাদা গোলাপ নিয়ে যান, ডাউন টাউনে ফুলের দোকান সারা রাত খোলা থাকে। হ্যাঁ নিশ্চয়ই, ফুল তো কিনতেই হবে। মালিশাকে পাওয়া গেল না। বাড়িওয়ালি সরু গলায় বলল, ও মা মারা গেছে, ও গেছে টাকা পয়সা কিছু দিয়ে গেছে কিনা দেখতে। কবে গিয়েছে? 1 সপ্তাহ হলো। ও কি টাকা পয়সা কিছু পেয়েছে? আমি কি করে জানবো? $100 রেন্ট বাকি রেখে গেছে সে। আমি চিন্তায় অস্থির, টাকাটা মার গেল কিনা। আমি কি এই গোলাপগুলি তার ঘরে রেখে যেতে পারি? পারবে না কেন, রেখে যাও। তুমি কি ওর বন্ধু? হ্যাঁ। ভালো, আমার ধারণা ছিল ওর কোনো বন্ধু নেই। আমার 2 জন ভাড়াটে আছে যাদের কোনো ছেলে বন্ধু নেই। একজন হচ্ছে মালিশা, অন্যজন এমিলি জোহান। এমিলি জোহান? হ্যাঁ, কবি এমিলি জোহান, নাম শুনেছ? খুব বড় কবি, রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পাওয়া। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? না, পারো না, সে এখন মদ খেয়ে বুধ হয়ে আছে। ফেরার পথে আনিস একটি কথাও বলল না। সকালবেলা একটি পার্কা গায়ে দিয়ে আমিন সাহেব শোভেল নিয়ে বেরুলেন। বরফে ড্রাইভওয়ে ঢাকা পড়েছে, পরিষ্কার না করলে গাড়ি বের করা যাবে না। অসম্ভব ঠান্ডা পড়েছে, চোখ জ্বালা করছে, কনকনে হাওয়া, নাক মুখ সমস্তই ঢাকা, তবু সেই হাওয়া কি করে যেন শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। অল্পক্ষণ শোভেল চালাবার পর তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বয়স হয়েছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। দিন ফুরিয়ে আসছে, ঘন্টা বাজতে শুরু করেছে, চলে যাবার সময় হয়ে এলো। এবারের যাত্রা অনেক দূরে, গন্তব্যও জানা নেই। আমিন সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। রুনকি থাকলে এতটা পরিশ্রম হতো না, নিমেষের মধ্যে বরফ কেটে গাড়ি বের করে ফেলত। তারপর ছোটাছুটি শুরু করতো বরফের ওপর। তুষার বল বানিয়ে চেঁচাতো, মারবো তোমার গায়ে বাবা, দেখবে আমার হাতের টিপ। মেয়েটা একেবারে ছেলে মানুষ রয়ে গেল। না, কথাটা ঠিক হলো না, রুনকি এখন আর ছেলে মানুষ নয়। আমিন সাহেব বিশ্রাম নেবার জন্যে গ্যারেজের গায়ে হেলান দিয়ে দাঁড়ালেন। তখনই চোখে পড়ল রাহেলা দোতলার বারান্দায় একটা সাদা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় এমন পাতলা একটা চাদর গায়ে দিয়ে কেউ দাঁড়িয়ে থাকে? নিউমোনিয়া বাঁধাবে নাকি? রাহেলা উপর থেকে ডাকলেন, চা খেয়ে যাও। চা খেয়ে আমিন সাহেবের মনে হলো তার শরীর ভালো লাগছে না, নিঃশ্বাস নিতে একটু যেন কষ্ট হচ্ছে। তিনি কিছু বললেন না। রাহেলা বললেন, আজকের এই দিনটি একটি বিশেষ দিন, তোমার মনে আছে? না, আজ রুনকির জন্মদিন। আমিন সাহেব বড় অবাক হলেন। এত বড় একটা ব্যাপার তিনি ভুলেই বসে আছেন। উফ, কি ঝামেলাই না হয়েছিল। বরফে চারদিক ঢাকা, বেশিরভাগ ক্লান্তি ঘাটাই বন্ধ। এর মধ্যে রাহেলার ব্যথা শুরু হলো। অ্যাম্বুলেন্সে খবর দিলেই হতো, তা না, তিনি গাড়ি নিয়ে বের হলেন। 50th স্ট্রিট থেকে উঠিয়ে নিলেন নিশানাথ বাবুকে। কি দুরবস্থা ভদ্রলোকের! ব্যাপারটাপার দেখে আনিস বলল, সেই ঠান্ডাতেও তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। রাহেলা একবার বললেন, আমার মনে হচ্ছে গাড়িতেই কিছু একটা হয়ে যাবে। নিশানাথবাবু বললেন, মা কালীর নাম নেন, চেঁচামেচি করবেন না। মা কালীর নাম নেব কেন? মা কালী আমার কে? এই সময় গাড়ি স্কিড করে খাদে পড়ে গেল। কি ভয়াবহ সময় না গিয়েছে। আমিন সাহেব বললেন, আমাকে আরেক কাপ চা দাও। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি ঘামছো? না, শরীর ঠিক আছে। আমি রুনকির জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা কেকের অর্ডার দিতে চাই। আমি, তুমি আর নিশানাথ বাবু। বেশ তো। রুনকির প্রতি আমি অবিচার করেছি। নিজেদের মতো ওকে আমরা বড় করেছি, ক্যাম্পিংয়ে যেতে দেইনি, ডেট করতে দেইনি। বাদ দাও ওসব। আমেরিকায় থাকবো অথচ বাংলাদেশি সাজবো, সেটা হয় নাকি বলো? কাল রাত্রে আমি রুনকিকে স্বপ্নে দেখেছি, যেন ছোটো খালার বাসায় ওকে নিয়ে বেড়াতে গিয়েছি। ছোটো খালা বলছেন, রাহেলা তোর মেয়ে তো পরিষ্কার বাংলা বলছে, আর তুই বললি ও বাংলা জানে না। ছোটো খালাকে মনে আছে তোমার? না। আমাদের বিয়েতে তোমাকে মুক্তা বসানো একটা আংটি দিয়েছিল। সেই আংটি তোমার হাতে বড় হয়েছে শুনে ছোটো খালা দুঃখে কেঁদে ফেলেছিলেন। মনে পড়েছে, খুব মোটাসোটা মহিলা, তাই না? হ্যাঁ, কি যে ভালোবাসতেন আমাকে। এখন তার শুনেছি খুব দুঃসময়, ছেলেদের সংসারে থাকেন, ছেলেরা নাকি 2 চোখে দেখতে পারে না, অসুখ বিসুখে চিকিৎসা করায় না। আমি ছোটো খালার নামে কিছু টাকা পাঠাতে চাই। বেশ তো, ভালো অ্যামাউন্টের টাকা। ছোটো খালা নিশ্চয়ই খুব খুশি হবেন। তা হবেন। আমি $500 পাঠাতে চাই। আমি একটা ব্যাংক ড্রাফট এনে আনব। কাঁদছো কেন? কাঁদছি না। তোমাকে একটা কথা বলিনি, গত মাসে রুনকি এসেছিল,
কি? রুনকির বাচ্চা হবে। ও বলেছে তোমাকে? হ্যাঁ। টম কি আছে এখনো তার সঙ্গে? আছে। কি জন্য এসেছিল? ওর বাচ্চার জন্য দুটি নাম চায়, একটি ছেলের নাম, অন্যটি মেয়ের নাম। মেয়ে হলে ওর নাম রাখবো বিপাশা। বিপাশা? পাঞ্জাবের একটা নদীর নাম। পাঞ্জাবে ওরা বলে বিয়াস। তোমার কি শরীরে খুব খারাপ লাগছে? তুমি খুব ঘামছো। হ্যাঁ, আমার শরীরটা খারাপ লাগছে। গাড়ি বের করার দরকার নেই, তুমি শুয়ে থাকো। আর নিশানাথ বাবুকে টেলিফোন করে দাও সন্ধ্যাবেলা যেন আসেন আমাদের এখানে, খাবেন। আমিন সাহেব নিজের ঘরে ফিরে গেলেন। তার শরীর বেশ খারাপ লাগছে। এই বয়সে বরফ না কাটাই ভালো, বড় বেশিই চাপ পড়ে। শরীর দুর্বল হয়েছে, এখন আর আগের মতো চাপ সহ্য করতে পারেন না। পরীক্ষা করলে হয়তো দেখা যাবে সুগার আছে। নিশানাথ বাবুকে টেলিফোন করবার আগে কি মনে করে যেন দরজা বন্ধ করে দিলেন। নিশানাথ বাবু ঘরেই ছিলেন। নিশানাথ বাবু, আমি আমিন। বুঝতে পারছি, আপনার কি শরীর খারাপ? এভাবে কথা বলছেন কেন? আমার শরীর ভালো না, আপনাকে একটা জরুরি ব্যাপারে টেলিফোন করছি। বলুন। আপনি তো জানেন আমার এই বাড়ি এবং টাকা পয়সা সব আমি আমার মেয়ের নামে উইল করে রেখেছি। আপনি একজন উইটনেস। আমি জানি। নানান কারণে আমার স্ত্রীর সঙ্গে মনের মিল হয়নি। এই বয়সে সেটা তোলার কোনো যুক্তি নেই আমিন সাহেব। আমি আমার স্ত্রীর উপর একটা বড় অন্যায় করেছি নিশানাথ বাবু। আজ আমি যদি মারা যাই, সে পথের ভিখিরি হবে। আপনার শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, আপনি কি একটু আসবেন? আমি নতুন করে উইল করতে চাই। আমি এক্ষুনি আসছি, সব কাগজপত্র নিয়ে আসবো। নিশানাথ বাবু, বলুন। আজ রুনকির জন্মদিন। আমি জানি, সকালেই মনে হয়েছে। আরেকটি কথা জিজ্ঞাসা করি আপনাকে, আনিস ছেলেটিকে কেমন মনে হয় আপনার? খুব ভালো ছেলে, অত্যন্ত রিলায়েবল। আমিন সাহেব টেলিফোন করলেন আনিসকে। আনিস বেশ অবাক হলো। আমিন সাহেব তাকে কখনো টেলিফোন করেননি আগে। আনিস, তুমি আমাকে চিনতে পারছো? আমি আমিন। চিনতে পারছি। কী ব্যাপার বলুন তো? আমার মেয়েটির দিকে তুমি লক্ষ্য রাখবে। আপনার কি শরীর খারাপ? হ্যাঁ। কি হয়েছে? আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সময় শেষ হয়ে আসছে। তুমি আমার মেয়েটির খোঁজ খবর রাখবে প্লিজ। আমি আসছি, এক্ষুনি আসছি। আমিন সাহেব দরজা খুলতেই দেখলেন রাহেলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রাহেলার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। রাহেলা বললেন, তোমার কি হয়েছে? রাহেলা, আমি মারা যাচ্ছি। তোমার উপর খুব অবিচার করেছি রাহেলা। রাহেলা দ্রুত আমিন সাহেবের শার্টের বোতাম খুলে ফেললেন। তার হাত কাঁপছে, কি করবেন বুঝতে পারছেন না। আমিন সাহেব প্রচণ্ড ঘামছেন। রাহেলা, তুমি রাগ করো না, একটা বড় অন্যায় করা হয়েছে। রাহেলা দীর্ঘদিন আগে মারা যাওয়া তার মাকে ডাক ছেড়ে ডাকতে লাগলেন, আম্মা আম্মা বলে। মালিশা গিলবার্ট তার মায়ের টাকা পেয়েছে। টাকার পরিমাণ মালিশার ধারণাকেও ছাড়িয়ে গেছে। সলিসিটর যখন টেলিফোন করে বলল, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভালো একটি মন্দ, কোনটি আগে শুনতে চাও? ভালোটি আগে শুনতে চাই। তোমার হার্টের অবস্থা ভালো তো? খবর শুনে ফেইন্ট হতে পারো। খবর শুনে তার অবশ্যই তেমন কোনো ভাবান্তর হয়নি। বাড়িওয়ালিকে গিয়ে বলেছে, আমার মা মারা গেছেন, আমি ফ্লোরিডা যাচ্ছি, তোমার রেন্ট আমি ফিরে এসে দেব। প্লেনে যাওয়ার মতো টাকা নেই। গ্রে হাউন্ডের টিকিট কাটতে হলো। পৌঁছতে লাগবে 33 ঘন্টা। গ্রে হাউন্ডের বাস ছাড়বে রাত 4টায়। এমন লম্বা সময় কাটানোও এক সমস্যা। মালিশার বারবার মনে হচ্ছিল অ্যাটর্নি ভদ্রলোক হয়তো ভুল করেছে। মা হয়তো নাম কামাবার জন্য টাকা পয়সা সব দিয়ে গেছে ক্যান্সার ইনস্টিটিউটে কিংবা কোনো এতিমখানায়। সেই সব কাগজপত্র হয়তো অ্যাটর্নি ব্যাটা এখনও দেখেনি, না দেখেই টেলিফোন করেছে। ফার্গো ফোরামেইতে একবার এরকম একটি খবর উঠল, কোটিপতি বাবা মারা গেছে। খবর পেয়ে ছেলেরা মহানন্দে বাড়িঘর দখল করে বসেছে। কারখানায় গিয়ে কর্মচারীদের ছাঁটাই করা শুরু করেছে। এমন সময় অ্যাটর্নি অফিস থেকে চিঠি এসে হাজির। এত দ্বারা জানানো যাচ্ছে যে জনাব সেরেনেসেন জুনিয়র তার যাবতীয় সম্পত্তি ইথিওপিয়ার ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারণের জন্য দান করেছেন। মালিশার মার ব্যাপারেও সেরকম কিছু হয়েছে কিনা কে জানে। যদি সেরকম হয় তাহলে ফার্গো ফিরে আসার ভাড়াটাও থাকবে না। অবশ্য ফিরে আসা এমন কিছু জরুরি নয়, তার জন্য সব শহরই সমান। বাসে বসতে গিয়ে মালিশা দেখল তার সিট নাম্বার 13। এটি একটি অলক্ষণ। আগে জানলে টিকিট বদলে নিত। নিশ্চয়ই মা তার জন্য কিছুই রেখে যায়নি। আর কেনই বা রাখবে?
একবারও কি মালিশা তার মায়ের কথা ভেবেছে? মৃত্যুর খবর পেয়ে তার তো সামান্য মন খারাপও হয়নি। ঈশ্বর এজন্য তাকে ঠিক শাস্তি দেবেন। ফ্লোরিডা পৌঁছানো মাত্র অ্যাটর্নি বলবে, মিস, আমাদের একটি বড় ভুল হয়ে গেছে। আপনার মা তার যাবতীয় সম্পত্তি আমেরিকান বন্য পশু সংস্থাকে দিয়ে গেছেন। সেরকম কিছু হলো না। ডিরোথি গিলবার্টের হাতের লেখা উইল পাওয়া গেল। অ্যাটর্নি ভদ্রলোক মিষ্টি হেসে বলল, মিস মালিশা, তুমি নিশ্চয়ই এখন আন্দাজ করতে পারছো না যে তুমি কত টাকার মালিক। না, আমি পারছি না। সব হিসাব আমাদের হাতে আসেনি, তবে যা এসেছে তাতেই আমাদের মাথা ঘুরছে। অ্যাটর্নির বয়স খুব অল্প। সে মালিশাকে দুপুরে লাঞ্চ খাওয়াতে নিয়ে গেল। হাসতে হাসতেই বলল, তুমি আবার মনে করে বসবে না যে তোমার সঙ্গে প্রেম করবার চেষ্টা করছি। আমি বিবাহিত এবং স্ত্রীকে দারুণ ভালোবাসি। একা একা যাতে তোমাকে লাঞ্চ খেতে না হয় সেজন্যই আমি সঙ্গে এলাম। তোমাকে ধন্যবাদ। কি করবে তুমি এত টাকা দিয়ে? এখনও ভেবে ঠিক করিনি, তবে একজনকে আমি একটি বুইক স্কাইলার গাড়ি উপহার দিতে চাই। কী রং? নীল, আসমানি নীল। কাকে দিতে চাও জানতে পারি? একজন ইন্ডিয়ানকে। তার নামটা অদ্ভুত, অন্ধকারের দেবতা। সে আমার চোখের খুব প্রশংসা করেছিল। সে ছাড়াও নিশ্চয়ই অনেকেই তোমার রূপের প্রশংসা করছে। সবাইকে কি তুমি বুইক স্কাইলার গাড়ি দিতে চাও? কেউ সত্যিকারভাবে আমার রূপের প্রশংসা করেনি, ওই ভদ্রলোক করেছিল। মিস মালিশা, এখন অনেকেই তোমার রূপের প্রশংসা করবে। তা করবে। মালিশার থাকবার জায়গা করা হয়েছে হিলটনে। কাগজপত্রের ঝামেলা মিটলেই স্থায়ী কোনো ব্যবস্থা করা হবে। রাতে বিদায় নেবার আগে অল্প বয়সী অ্যাটর্নিটি হাসি মুখে বলেছে, তোমার টাকা পয়সার বিলি ব্যবস্থা করবার জন্য একজন দক্ষ আইনজ্ঞ দরকার। তুমি কি একজন দক্ষ আইনজ্ঞ? না, তবে বিশ্বাসী। তুমি আমার হয়ে কাজ করলে আমি খুশি হব। ধন্যবাদ। প্রথমে আমি তোমার জন্য 2জন সিকিউরিটি গার্ড রাখতে চাই। আমি কাল সকালেই ব্যবস্থা করব। তার প্রয়োজন আছে কি? আছে। ধনী মহিলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আমেরিকায় বাস করবার জন্য ভালো জায়গা নয় মিস মালিশ। সারা রাত মালিশার ঘুম হলো না। অনেকবার মনে হলো সমস্ত ব্যাপারটাই একটা স্বপ্ন নয় তো, একটা নিখুঁত সুখের স্বপ্ন। এক্ষুনি হয়তো ঘুম ভাঙবে। বাড়িওয়ালি এসে বলবে, এ মাসের হাউস রেন্ট $100 তুমি এখনও দাওনি। আজকে কি তুমি একটি চেক লিখতে পারবে? কিন্তু স্বপ্নটা আর ভালো লাগছে না, বড় খারাপ লাগছে। যেন সামনে দীর্ঘ একটা অন্ধকার পথ। হোটেল হিলটনের আরামদায়ক উষ্ণতায়ও মালিশার ভীষণ শীত করতে লাগলো। সে বেল টিপে বেয়ারাকে ঠান্ডা গলায় বলল, আমার ঘুম আসছে না, অনেক খারাপ লাগছে। মেমোরিয়াল লাউঞ্জে তুমুল উত্তেজনা। অসহায় সামুদ্রিক তিমি মাছের কল্যাণে টাকা তোলা হচ্ছে। চারদিকে বড় বড় পোস্টার, তিমি মাছদের বাঁচার অধিকার আছে। নোংরা রাশিয়ান তিমি শিকার বন্ধ করো। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কত তিমি মারা পড়ছে তার পরিসংখ্যানও বলছে জায়গায় জায়গায়। মেমোরিয়াল লাউঞ্জে 2টি মেয়ে সেজেগুজে চুমু খাওয়ার স্টল খুলে বসেছে। এদের চুমু খেলে $2 করে দিতে হবে। সেই ডলারটি চলে যাবে তিমি রক্ষার ফান্ডে। প্রচুর ডলার উঠছে। মেয়ে দুটি চুমু খেয়ে কুল পাচ্ছে না। আনিক্স অনেকক্ষণ দাঁড়িয়ে চুমু খাওয়া দেখল। দীর্ঘদিন আমেরিকায় থেকেও কিছু কিছু জিনিস এখনও সে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। কিসিং বুথ তার একটি। হ্যালো আনিস। আনিস তাকিয়ে দেখল ডক্টর বায়ার, হাতে সাবমেরিন স্যান্ডউইচ, গাল ভর্তি হাসি। তিমি ফান্ডে কিছু দিয়েছ? এখনও না। একটা অ্যাডভাইস দিচ্ছি, ওই নীল স্কার্ট পরা মেয়েটিকে চুমু খেতে চেও না। সে নিশ্চয়ই দাঁত ব্রাশ করে না। মজা করলাম। আনিস, তুমি কি লাঞ্চ খেতে যাচ্ছ? হ্যাঁ। আমি জয়েন করতে পারি তোমার সঙ্গে? পারো। আনিস তার প্রিয় জায়গাটিতেই গিয়ে বসল। ভিড় নেই, সবাই জড়ো হয়েছে তিমি মাছদের সাহায্যের ব্যাপার দেখতে। ডক্টর বায়ার অনবরত কথা বলে যেতে লাগলেন। আমেরিকানদের কেউ পছন্দ করে না, কিন্তু ওদের না হলেও আবার কারোর চলে না। আমেরিকানরা যদি 1 বছর কোনো ফসল না করে তাহলে থার্ড ওয়ার্ল্ডের 4/1 লোক মরে ভূত হয়ে যাবে। মুখে সবাই বলে আগলি আমেরিকান, কিন্তু হাত পাততে হয় আগলি আমেরিকানদের কাছেই। কিন্তু রাশিয়ানরা এবছর কত লক্ষ মেট্রিক টন গম কিনেছে জানো? জানো না, আন্দাজ করো তো। আনিস হু হাঁ করে যাচ্ছিল। ডক্টর বায়ার তাতেই খুশি। একটির পর একটি প্রসঙ্গ টেনে আনতে লাগলেন। একসময় আনিস বলল, আমাকে এখন উঠতে হয়। ক্লাস আছে কোনো? না, লাইব্রেরিতে যাব। 5 মিনিট বসো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। শুনলাম তুমি দেশে ফিরে যাচ্ছ। কেমিস্ট্রির চেয়ারম্যানের কাছে এরকম একটি চিঠি দিয়েছ? হ্যাঁ। অবশ্যই এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবু কারণ জানতে পারি কি? তুমি একজন ভালো টিচার এবং হাইলি কোয়ালিফাইড। খুব শিগগিরই ট্যানিওর পাবে। তারপর গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করতে পারবে। ডক্টর বায়ার, এখানে আমার ভালো লাগছে না। তোমাকে দোষ দেওয়া যাচ্ছে না, এই জায়গার ওয়েদার অত্যন্ত খারাপ। তুমি বরং ক্যালিফোর্নিয়ার দিকে চলে যাও।
দেশটাই তোমার ভালো লাগছে না? না। এখানে যে ফ্রিডম আছে সেই ফ্রিডম তোমার নিজের দেশে আছে? না। এখানকার মতো অর্থনৈতিক নিরাপত্তা তোমার দেশে আছে? না, তাও নেই। দেখো আনিস, আমি অনেক বিদেশিকে দেখেছি পড়াশোনা শেষ করে দেশে চলে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। চলেও যায়, কিন্তু মাস ছয়েক পর আবার ছুটে আসে। স্বপ্নভঙ্গ বলতে পারো। তোমরা বিদেশিরা থাকো শামুকের মতো, বাইরের কারোর সঙ্গে মিশতে পারো না। এটা ঠিক নয়। আন্তর্জাতিক হতে চেষ্টা করা উচিত। পৃথিবীটাই হচ্ছে তোমার দেশ। এভাবে ভাবলে আর খারাপ লাগবে না। তুমি নিশ্চয়ই কিসিং বুথের মেয়ে চুমু খাওনি? খেয়েছো? না। এসো আমার সঙ্গে। আমাদের কালচারকে দূরে ঠেলে রাখলে তো চলবে না। এসো তো দেখি। তবে নীল স্কার্ট পরা মেয়েটির থেকে দূরে থাকবে। আমি ঠিক করেছি ওই মেয়েটিকে একটি জাম্বো সাইজের অ্যাকোয়াফ্রেশ টুথপেস্ট উপহার দেব। হা হা হা। আনিসকে ডক্টর বায়ারের সঙ্গে দোতলায় উঠে আসতে হলো। কিসিং বুথের নীল স্কার্ট পরা মেয়েটি নেই। অন্য মেয়েটির গলায় উজ্জ্বল রঙের একটি রুমাল, শঙ্খের সাদা মুখ, শান্ত নীল চোখ। আনিসের মনে হলো যেন মালিশা দাঁড়িয়ে আছে। অনেক দিন মালিশাকে দেখা হয়নি। কিসিং বুথের মেয়েটি আনিসের দিকে তাকিয়ে হাসল, হাসিটি পর্যন্ত মালিশার মতো। ডক্টর বায়ার বললেন, দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও। আনিস মন্ত্রমুগ্ধের মতো এগোলো। কাছাকাছি আসতেই চিনতে পারল মেয়েটিকে, তার ছাত্রী। কোর্স নাম্বার 502-তে আছে। মেয়েটি হাত বাড়িয়ে রিনরিনে কণ্ঠে বলল, হ্যালো ডক। আনিস ঠিক করে ফেলল, এক গাদা ফুল নিয়ে আজ সন্ধ্যাতে আবার যাবে মালিশার খোঁজে। কি ফুল নেওয়া যায়? ডাউনটাউনে ফুলের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? নিশানাথবাবু সাত সকালে টেলিফোন করছেন। হ্যালো শফিক, এক কাণ্ড হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। কি হয়েছে? কে যেন একটা গাড়ি কিনে পাঠিয়েছে, নীল রঙের একটা বুইক। কে পাঠিয়েছে? কিছুই লেখা নেই। পরিচিত যারা আছে তাদের জিজ্ঞেস করেছেন? পরিচিতরা আমাকে গাড়ি দেবে কেন? ভুলটুল হয়নি তো? অন্যের গাড়ি ভুলে হয়তো দিয়ে গেছে। আমার নাম লেখা আছে। বলেন কি? তুমি একবার আসবে শফিক? আমি মহা চিন্তায় পড়েছি। 1 ঘন্টার মধ্যে আসছি। জং বাহাদুরের কাণ্ড কারখানাও বলবো। নতুন কিছু করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না শুনলে আপনার বিশ্বাস হবে না, শালা বজ্জাতের হাড্ডি। তাই নাকি? গতকালকে ফস করে আমার পকেট থেকে নোট বইটা নিয়ে গেছে। আমাকে ভয় দেখাবার জন্য এরকম ভাব করছে যেন সে নোট বইটা খেয়ে ফেলবে। বুঝেন অবস্থা। বাসায় থাকবেন, আমি আসছি। তুমি কি এক্ষুনি আসছো? একটু দেরি হবে। ল্যাবরেটরিতে গিয়ে ওদের সকালের খাবার দিয়েই আসবো। বাসায় থাকবেন আপনি। ভোর 9:35 ডক্টর লুইস শফিককে বললেন জং বাহাদুরকে নিয়ে ল্যাবরেটরি 1-এ যেতে। খাঁচা খুলতেই শান্ত ভঙ্গিতে জং বেরিয়ে এলো। গুটিসুটি হয়ে বসে রইল শফিকের কোলে। ডক্টর লুইস হেসে বললেন, এটি দেখছি খুব শান্ত স্বভাবের। খাঁচা থেকে বের করলে এরা খুব চিৎকার করে। ওদের একটা সিক্সথ সেন্স আছে, বুঝতে পারছো? কিছু একটা হবে। ডক্টর লুইস জং বাহাদুরের গায়ে 2টি ইঞ্জেকশন করলেন এবং শফিককে বললেন, একে এখন 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে। 3 নম্বর খাঁচায় রেখে দাও। শফিক দেখল জং বাহাদুর ঝিম মেরে গেছে, নড়াচড়া করছে না। খাঁচায় নামিয়ে রাখতেই সে শান্ত ভঙ্গিতে মাঝখানে গিয়ে বসে রইল। শফিক বলল, এই বেটা, কি হয়েছে তোর? জং বাহাদুর দাঁত বের করল না, জিভ বের করে ভেঙচে দিল না, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ডক্টর লুইস, কি দিয়েছেন ওকে? হেভি মেটাল পয়জনিং করা হয়েছে। রক্তের মধ্যে মার্কারির একটা সল্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও মারা যাবে 36 ঘন্টার মধ্যে। আমরা মেটাল পয়জনিংয়ের এফেক্ট লক্ষ্য করব। ব্লাড প্রেশার কি করে ফল করে সেটা মনিটর করা হবে। জং বাহাদুর ঘাড় ঘুরিয়ে থাকল। শফিকের গা কাঁপতে লাগলো এসব শুনে। কি শান্ত দৃষ্টি জংয়ের। 2 নম্বর খাঁচা সবকটি বানর ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে জং বাহাদুরের দিকে। ওরা কি কিছু বুঝতে পারছে? ডক্টর লুইস এসে দেখলেন পিপল ডাইলেটেড হতে শুরু করেছে। মুখ দিয়ে ফেনা ভাঙছে। লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে আর রক্ত নিতে পারছে না। শফিক ক্লান্ত স্বরে বলল, ডক্টর লুইস, বড্ড খারাপ লাগছে আমার। শফিকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। জং বাহাদুর তাকাচ্ছে শফিকের দিকে। শফিক মৃদু স্বরে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডক্টর লুইস অবাক হয়ে তাকিয়ে রইলেন। সেন্টিমেন্টাল ইন্ডিয়ান্স। সিলি সেন্টিমেন্টের জন্যই ওদের কিছু হয় না। চাইনিজ পোস্টডকটিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে শফিকের দিকে। সে অস্পষ্ট স্বরে চাইনিজ ভাষায় কি যেন বলল। নিশ্চয়ই কোনো ইস্টার্ন ফিলোসফি। রাবিশ, এসব সেন্টিমেন্টাল ইন্ডিয়ানদের নিয়ে মুশকিল। এরা বড় ঝামেলা করে। শফিক জং বাহাদুরের খাঁচার শিক দুঘাতে ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জং বাহাদুর মনে হলে এগিয়ে আসছে তার দিকে। শফিক চেঁচিয়ে কেঁদে উঠল।
মিস মালিশা, তোমার কি রাতে ঘুম হয়নি? না, স্নায়ু উত্তেজিত হয়েছিল, সেই জন্যই হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা বলে কোনো একটা সিডেটিভের ব্যবস্থা করার প্রয়োজন ছিল, ভুলটা আমার। মালিশা চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অ্যাটর্নির দিকে। অল্প বয়সে এই ছোকরাকে বেশ লাগছে তার। সে বলল, আমি তোমার নাম ভুলে গেছি, আই এম সরি। আমার নাম ডেনিস বেয়ার, তুমি আমাকে বিল ডাকতে পারো। বিল? একটি বুইক গাড়ি পাঠাবার কথা বলেছিলাম, পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কি কিছুই লেখা নেই তো? না, কিন্তু মিস মালিশা কাউকে গিফট দেওয়ার প্রধান আনন্দিত হচ্ছে গিফট পেয়ে সে কেমন খুশি হলো তা জানা, ঠিক নয় কি? হাসছো কেন? আজকের ন্যাশনাল ইনকোয়ারে তোমার ছবি ছাপা হয়েছে, তুমি বিখ্যাত হতে শুরু করেছো। আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কোথাও যেতে চাই না। মিস মালিশা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে আজকে একবার যেতেই হবে, ঘণ্টাখানিকের বেশি লাগবে না, অনেস্ট। মালিশা জবাব দিল না। ডেনিস বেয়ার একটি সিগারেট ধরিয়ে হাসি মুখে বলল, সেখান থেকে যাব চেস ম্যানহাটনে। কথা দিচ্ছি 30 মিনিটের মধ্যে সব ঝামেলা চুকিয়ে ফেলব। আজকে না গেলে হয় না? না, আজকে যেতে হবে। ডলার একটি চমৎকার জিনিস, পৃথিবীর মধুরতম শব্দের একটি, কিন্তু শব্দটি মধুময় রাখার যন্ত্রণাও কম নয়। প্রকাণ্ড একটি 4 ডোর স্রোভলে গাড়ি হোস্টেলের সামনে দাঁড়িয়েছিল। গাড়ির পেছনের সিটে মধ্যবয়সী একজন ভদ্রলোক একটি সামার কোট পরে বসে আছেন। ডেনিস বেয়ার মৃদুস্বরে বলল, ওর নাম জিম। তুমি যখনই বাইরে যাবো ও ছায়ার মতো থাকবে তোমার সঙ্গে, ও তোমার বডিগার্ড, খুব এফিশিয়েন্ট লোক। আমার এসব দরকার ছিল না। দরকার আছে। গাড়িতে উঠেই মালিশা বলল, আমার কেন যেন ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না। সন্ধ্যাবেলা অপেরা দেখতে চাও? টিকিট পাওয়া যাবে? ডলার দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস পাওয়া যায়। তাই কি? তুমি কি চাও বলবে, আমি ব্যবস্থা করব। ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে কি আছে? ডলারের মতো চমৎকার জিনিস পৃথিবীতে নেই না? না। মালিশার মনে হলো তার জ্বর আসছে, কিছুই ভালো লাগছে না। গায়ের সঙ্গে গা ঘেঁষে জিম বসে আছে, লোকটি মূর্তির মতো। সমস্ত রাস্তা একবার শুধু বলল, চমৎকার ওয়েদার মিস মালিশা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে 2 ঘন্টার মতো লাগলো। মালিশাকে তেমন কিছু করতে হলো না, শুধু চুপচাপ বসে থাকা, মাঝে মাঝে 2-1টা ফর্মে সই করা। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও মিনিট 10-এর কথাবার্তা বলতে হলো। 2 ঘন্টা বসে মালিশার প্রচণ্ড মাথা ধরা গেল। চেস ম্যানহাটনে যাবার পথে ডেনিস বেয়ার শান্ত স্বরে বলল, মিস মালিশা, আমি বুঝতে পারছি তোমার খুব বিরক্তি লাগছে, কিন্তু উপায় নেই। চেস ম্যানহাটনে আজ না গেলে হয় না? না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চমৎকার ওয়েদার, তাই না মিস্টার বেয়ার? বলল জিম। ডেনিস বেয়ার সে কথার জবাব না দিয়ে মালিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মনে হয় IBM-এ তোমার যে শেয়ার আছে সেগুলো বিক্রি করে ফেলা উচিত। IBM ফল করতে শুরু করেছে। তুমি কি ওয়াল স্ট্রিট জার্নাল পড়ো? না, এখন থেকে নিয়মিত পড়বে। আমি একজন অ্যানালিস্টও ঠিক করে রেখেছি, সে সপ্তাহে একদিন এসে তোমাকে ওয়াল স্ট্রিটের ব্যাপারগুলো এক্সপ্লেন করবে। মালিশা, শুনছো তুমি আমার কথা? গাড়িটা একটু রাখতে বল, আমার বমি আসছে। গাড়ি থামাবার আগে মুখ ভর্তি করে বমি করল মালিশা। আই এম সরি। সরি হবার কিছুই নেই। এখন কি ভালো লাগছে? অনেক খারাপ লাগছে। আমাকে হোটেলে নিয়ে চলো প্লিজ। ইন্টারস্টেটে আসামাত্র হাইওয়ে পেট্রোল পুলিশ গাড়ি থামালো। ফার্গো মুরহেড এলাকায় তুষারঝড় হবার সম্ভাবনা, প্রচুর বরফ পড়ছে। হাইওয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে। টম নেমে এলো গাড়ি থেকে। অফিসার, আমাকে যেতেই হবে, এই মেয়েটির বাবা মারা যাচ্ছে। এই সময় মেয়েটির তার বাবার কাছে থাকা দরকার। রাস্তা অত্যন্ত খারাপ, অনেক গাড়ি স্কিড করে পথের পাশে পড়ে আছে। আমি খুব কেয়ারফুল ড্রাইভার, 20 মাইলের ওপর স্পিডই তুলব না। প্লিজ অফিসার, প্লিজ। তুমি বুঝতে পারছো না, দারুণ রিস্কি ব্যাপার। অফিসার প্লিজ, এই মেয়েটিকে আমি যে করেই হোক তার বাবার কাছে নিয়ে যেতে চাই। গাড়ি চলছে খুব ধীর গতিতে। টম সমস্ত ইন্দ্রিয় সজাগ করে স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে আছে। সে একসময় শান্ত স্বরে বলল, ভালো মতো কম্বল জড়িয়ে নাও রুন, হিটিং কাজ করছে না। রুন কি পায়ের উপর কম্বল টেনে দিল, কোনো কথা বলল না। টম নিচু ভলিউমে একটি ক্যাসেট চালু করেছে। রাতের বেলা গাড়ি চালাতে হলে ঘুম তাড়াবার জন্য এটা করতে হয়। মিষ্টি সুরে পোলকা বাজছে। রুন কি জানালা দিয়ে তাকিয়ে আছে বাইরে। মাইলের পর মাইল ফাঁকা মাঠ, বরফের চাদরে ঢাকা পড়েছে সব। কি ভয়ঙ্কর সুন্দর। আনিস এসেছে একা একা। তুষারপাত হচ্ছে।
রাস্তা জনমানব শূন্য। থার্মোমিটারের পারদ নিচে নামতে শুরু করেছে। স্ট্রিট লাইটের আলো অস্পষ্ট হয়ে আসছে। কে জানে তুষারঝড় হবে কিনা। উত্তর দিক থেকে বাতাস দিচ্ছে, লক্ষণ মনেই ভালো নয়। আনিস এমিলি জোহানের ঘরের কড়া নাড়ল। এমিলি জোহান, তুমি কি আমাকে চিনতে পারছো? মেমোরিয়াল ইউনিয়নে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, চিনতে পারছি। খুব কম মানুষের সঙ্গে আজকাল আমার দেখা হয়। আমি সবাইকে মনে রাখি। আমি একটা মেয়ের খোঁজ করছিলাম, মালিশা গিলবার্ট। ওকে আমার বিশেষ প্রয়োজন। তুমি কি ওর জন্য গোলাপ ফুল এনেছিলে? ল্যান্ডলেডি আমাকে বলেছিল। আমরা আমেরিকানরা খুব অদ্ভুত জাত। যখন কোনো কিছু চাই মন প্রাণ দিয়ে চাই, যখন সেই জিনিসটা পাওয়া যায় তখন জীবন অর্থহীন হয়ে যায়। মালিশা গিলবার্ট ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। দীর্ঘ বিরতিহীন ঘুম। আনিস, তুমি কি আমার ঘরে এসে বসবে? নক্ষত্র নিয়ে আমি একটি চমৎকার কবিতা লিখেছি। আনিস বেরিয়ে এলো। বরফে বরফে চারদিক ঢাকা পড়ে গেছে। একটি পরাজিত শহর। তুষারঝড় হবে, নিশ্চয়ই তুষারঝড় হবে। আনিস পায়ে হেঁটে বাড়ির পথ ধরল। ভূতে পাওয়া শহরের জনশূন্য পথঘাট, কি অদ্ভুত লাগে হাঁটতে। ব্রডওয়ের কাছে ছাতা মাথায় একটি রোগা মেয়েকে দেখা গেল। সিগারেটের আলোয় তার ক্লান্ত মুখ চোখে ভাসল খানিকের জন্য। মেয়েটি ক্ষীণস্বরে বলল, হ্যালো মিস্টার, কি ন্যাস্টি ওয়েদার। আনিস জবাব দিল না। মেয়েটি থেমে থেমে বলল, আজ রাতের জন্য তোমার কোনো ডেট লাগবে? না। মেয়েটি এগিয়ে এলো, তবু মুখের সিগারেট দূরে ছেড়ে ফেলে সরু গলায় বলল, তুমি কি আমার জন্য এক মগ বিয়ার কিনবে? কি শীত! একদিনেই দুঃসহ শীত শেষ হবে। আসবে রোদ উজ্জ্বল সামার। ছুটি কাটানোর জন্য আমেরিকানরা গাড়ি নিয়ে আসবে হাইওয়েতে। মন্টানা, সল্ট লেক, ইয়েলোস্টোন পার্ক, কত কিছু আছে দেখবার। সামারের রাতগুলি এরা বনের ধারে তাঁবু খাটিয়ে কাটাবে। প্রচণ্ড জোছনা হবে রাতে। যুবক যুবতীদের বড্ড বনে যেতে ইচ্ছে করবে।